সুপ্রিয় দর্শক, পিপলস কোয়েশ্চেন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর আহমেদ। আজকে আমাদের অনুষ্ঠানের খানিকটা দেরিতে শুরু করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকের অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় রাজনৈতিক সহিংসতা, গণহত্যা এবং আন্তর্জাতিক আদালতে মামলা। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে গণমাধ্যমের কল্যাণে জেনে গেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে একটি অভিযোগ উত্থাপিত হয়েছে। একই সাথে বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ উত্থাপিত হয়েছে। এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, আপনাদের মতামত জানতে চাইবো এবং আপনাদের প্রশ্ন করবার সুযোগ থাকবে। আজকে এই আলোচনায় আমাদের সাথে যোগ দিয়েছেন ব্যারিস্টার এবং সলিসিটর নিঝুম মজুমদার, এবং আমার সাথে এই আলোচনায় যুক্ত হবেন সৈয়দ আব্দুল্লাহ, যিনি ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট এবং তিনি শিক্ষক এবং আইনজীবী। সৈয়দ আব্দুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ। যেহেতু বিষয়টি একটি একাডেমিক আলোচনারও বিষয়, আমরা এই কারণে একজন শিক্ষককে আমন্ত্রণ জানিয়েছি এবং যিনি আইন পেশার সাথে জড়িত, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং তিনি পেশায় শিক্ষক, কাজী ওমর ফয়সাল। তিনি ইন্টারন্যাশনাল ল এক্সপার্ট এবং একই সাথে তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের লেকচারার। কাজী ওমর ফয়সাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আমার আজকের আলোচনায় মূল আলোচনাটা আমি নিঝুম মজুমদারকে দিয়ে শুরু করতে চাই। নিঝুম মজুমদার, আপনার কাছে আমি জানতে চাইবো যে কোন প্রেক্ষাপটে আপনার কাছে মনে হলো যে আন্তর্জাতিক আদালতে এই মামলাটি অভিযোগটি উত্থাপন করা প্রয়োজন? আপনি নিশ্চয়ই তিনজন আইনজীবী, আমি যতদূর জানি, শাকিল উদ্দিন, মনিরুল ইসলাম মঞ্জু এবং নিঝুম মজুমদার আপনি নিজে, তিনজন আইনজীবী, এবং এটির মামলার বাদী হচ্ছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, তাই নয় কি? উনি এখনো মেয়র আছেন। উনি এখনো মেয়র আছেন। এই ইন্টারিম গভর্নমেন্ট অবৈধ, ফলে সবকিছু আগের মতোই আছে। যাই হোক, এটি আপনারা বলছেন, যেহেতু এটি একটি আইনগত, এটা একদম সংবিধান অনুযায়ী, বাংলাদেশের সংবিধানে ইন্টারিম গভর্নমেন্ট বলে কিছু। গণমাধ্যম কর্মী হিসেবে আমি সাবেক মেয়রই বলছি, এটা আপনার বক্তব্য। তো আপনাকে দিয়ে শুরু করতে চাই নিঝুম মজুমদার, আপনি যদি একটু বলেন যে কোন প্রেক্ষাপটে ডক্টর প্রফেসর ইউনূস, প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের, তার বিরুদ্ধে এই অভিযোগটি আপনার আনতে হলো। নিঝুম মজুমদার। আচ্ছা, অনেক ধন্যবাদ। প্রথম ব্যাপার যেটা হলো যে আপনারা জানেন যে বাংলাদেশে একটা মেইহেম ঘটে গেছে, এক ধরনের সহিংসতা, কিছু ছাত্র নামধারী কিছু সন্ত্রাসী তারা উত্তেজিত করেছে জনতাকে, বিভিন্ন ভাবে আপনার ইনফ্লুয়েন্স করে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র করেছে এবং এক ধরনের খুন খারাপির মধ্য দিয়ে তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে বসে আছে। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, খুব সাম্প্রতিক সময়ে এই সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই অবৈধ দখলদার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে 1 জুলাই থেকে 8 অগস্ট পর্যন্ত বাংলাদেশে এই অভ্যুত্থান বা কথিত অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তাদের ব্যাপারে কোনো ধরনের অভিযোগ বা তাদের ব্যাপারে কোনো ধরনের মামলা, হেনস্থা, এই ধরনের একটা প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা হয়েছে। এবং এই কথিত দখলদার সরকারের একজন কথিত আইন উপদেষ্টা আছে, তার বক্তব্য আমরা দেখেছি এবং আমরা ফেসবুকে এগুলো আমরা দেখেছি। ফলে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশে তিনটি মূল যে গোষ্ঠীকে আমরা লোকেট করেছি, আসলে পলিটিক্যাল দল হিসেবে যদি বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনকে আমরা ধরি, একটা পলিটিক্যাল গ্রুপ বা গ্রুপের সদস্যরা, তাদের পরিবার বা বিভিন্ন যারা ইনভলভড মানুষ আছেন। সেকেন্ড, যদি আমরা ধরি যে বাংলাদেশের যারা মাইনরিটিস বলি, যদি এই শব্দটা আমি খুবই অপছন্দ বলতে হচ্ছে সুবিধার্থে, মানুষ যাতে বোঝে, এইটাতে পরিচিত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ট্রাইবাল যে সোসাইটি গুলো আছে, মানুষগুলো আছে, তাদের উপরে যেই আন্তর্জাতিক অপরাধ সংগঠিত হয়েছে বলে আমরা মনে করেছি, এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর উপরে যেই একইভাবে আন্তর্জাতিক অপরাধ সংগঠিত হয়েছে বলে আমরা মনে করেছি, এই সবগুলোর বিচার বাংলাদেশ সরকার করবে না বলে আমাদের কাছে মনে হয়েছে। আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ আদালত মূলত নেশনের কেসগুলোকে অ্যাড্রেস করে, বা সেখানে একজন রাষ্ট্র মূলত সেখানে মামলা করে বা ফরমাল মামলা আনতে পারে, এটা আপনারা জেনে থাকবেন।
কিন্তু যখন এমন ধরনের একটা ঘটনা ঘটে যেখানে ধরেন আবার এটাও একটু বলে রাখা ভালো যে আন্তর্জাতিক অপরাধ আদালতের যে প্রিয়াম্বল, সেখানে পরিষ্কারভাবে প্রিয়াম্বলে বলা আছে যে আপনার এগুলো সবসময়ই কমপ্লিমেন্টারি টু ন্যাশনাল জুরিসডিকশন, অর্থাৎ তারা তখনই করে, এটা একটা সৌজন্য, আপনি যে খাঁটি বাংলাতে বলি আর কি, যে আন্তর্জাতিক অপরাধ তখনই হস্তক্ষেপ করে যখন ধরেন রাষ্ট্র বিচারটা করে না, করতে পারে না, বা তাদের সেই ইনফ্রাস্ট্রাকচার নেই। ইনফ্যাক্ট 98-এ যখন এই সংবিধিটা হলো বা 2002 থেকে এটা অপারেট করা শুরু করলো, এটার মূল ব্যাপারটাই ছিল এরকম যে আন্তর্জাতিক ভাবে এই ধরনের অপরাধগুলোর বিচার যাতে সেন্ট্রালি করা যায়। অনেক রাষ্ট্রের সম্ভব হয় না, যুদ্ধ বিধ্বস্ত থাকে, তাদের সেই কাঠামো বা অনেক কিছুই থাকে না, এগুলোর পেছনে অনেক একটা লম্বা হিস্ট্রি আছে আপনি জানেন, এবং সে কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা গঠিত হয়। বাংলাদেশের কেসে আমরা যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে যে মানে এখানে আমাদের রাষ্ট্রের যে ভূমিকাটা, সেখানে আমাদেরকে পরিষ্কারভাবে মনে হচ্ছে যে রাষ্ট্র এই বিচারটা করবে না। এবং কোনো কেস স্টাডি আছে নিঝুম মজুমদার যে দায়িত্ব পালনকালে, অর্থাৎ হেড অফ স্টেট হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে এভাবে মামলা হয়েছে এবং সেই মামলাটি আমলে নেওয়া হয়েছে, এমন কোন কেস স্টাডি আপনার কাছে আছে কিনা পৃথিবীতে? এইটাতে আমি আসছি, এটা একটু পরে। প্রথমে আপনার জানা দরকার যে আমরা কেন এই অভিযোগটা ইনফরমেন্ট হয়ে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমরা কেন এনেছি, আন্তর্জাতিক অপরাধ আদালতে আমরা কেন এনেছি, সেটা হচ্ছে যে আমাদের কাছে একদম পরিষ্কারভাবে মনে হয়েছে যে রাষ্ট্র এই উদ্যোগটা নেবে না, কারণ রাষ্ট্রের এটা পরিষ্কারভাবে তারা বলেছে। এবং আমরা এটাও মনে করেছি যে যেহেতু ইন্ডিভিজুয়াল বা সংগঠন তাদের পক্ষে এটা সম্ভব, তারা যদি এটা ইনফরমেশন দিয়ে তারা যদি সহযোগিতা করে এবং তারা প্রতিটা ডিটেলস যদি বলে, সেগুলোর জন্য প্রেসক্রাইব ফর্ম আছে, সেগুলোর জন্য প্রসিডিউর আছে, এগুলো মেনটেন করে তারা যদি বলে এক্স্যাক্টলি কি হয়েছে, তার প্রতি কিভাবে হয়েছে, তখন প্রসিকিউটর অফিস থেকে তারা এক ধরনের, বাংলাতে আমরা বলি হচ্ছে স্বতঃপ্রণোদিত হয়ে সুমোটো তারা এক ধরনের ইনভেস্টিগেশন করতে পারে। সেটার জন্য প্রিট্রায়াল হিয়ারিং আছে, প্রিট্রায়াল চেম্বারের নানাবিধ সমন জারি করবার ক্ষমতা আছে, নানাবিধ বিষয় আছে, এগুলো প্রসিডিউরাল বিষয় নিয়ে আলোচনা হলে তখন বলা যাবে। সোজা কথা হচ্ছে যে চিফ প্রসিকিউটরের অফিসের ক্ষমতা আছে এইটাকে তারা তদন্ত করবার, এই তথ্যটা পেয়ে। আচ্ছা, আপনি যেটা বলেছেন যে এই ধরনের নথিপত্র আছে কিনা, আমাদের কাছে বেশ কিছু অভিযোগ আছে। আমি তো একটা কথা মনে করতে পারি, যেমন ধরেন এই ধরনের অভিযোগ কিন্তু আন্তর্জাতিক অপরাধ আদালতে অসংখ্যবার এসেছে। একটা বড়সড় রেকর্ডও আছে যে আন্তর্জাতিক অপরাধ আদালত সেগুলোকে রিজেক্ট করেছে, প্রায় 8,000-9,000 মতো এসছে। আবার অনেক অপরাধ আছে, অনেক অপরাধের অভিযোগ আছে যেগুলো যে ইনফরমেশন পেয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত তারা ইনভেস্টিগেশনের জন্য চিঠি দিয়েছে, তারা ইনিশিয়েটিভ নিয়েছে, তারা ফার্দার তদন্ত করছে। কেস স্টাডি আপনার কাছে আছে কিনা আপনি একটু ভাবুন, একদম স্টেটের নাম বলবেন এবং সেই রাষ্ট্র প্রধানের নাম বলবেন, এবং এই মামলাটি আমলে নিয়েছে এরকম কেস স্টাডি পৃথিবীতে কোথাও আছে কিনা। আমার জানা নেই, আপনি জানা থাকলে দর্শকদের জানাবেন। আমি আসবো ফিরে আপনার কাছে। আব্দুল্লাহ, আপনার কাছে আপনি আপনাকে আনমিউট করতে হবে। হ্যাঁ, আপনি ব্যারিস্টার নিঝুম মজুমদার, আপনি একটু যদি পিছনে গিয়ে বসেন তাহলে আপনার হেডরুমটা কাটা যাবে না। ব্যারিস্টার নিঝুম মজুমদার যে অভিযোগটি উত্থাপন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতে, এটি সম্পর্কে আপনার মূল্যায়ন কি? একই সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও গণহত্যার অভিযোগ এনে আরেকটি পক্ষ, অর্থাৎ বিএনপি পন্থী আইনজীবীরা এটি মামলা করেছেন এবং লন্ডনে এটি সংবাদ সম্মেলনও করা হয়েছে। আমি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম এই অনুষ্ঠানে আসবার জন্য, তারা আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। এই বিষয়টি জানাতে চাই। বিএনপি পন্থী যে আইনজীবী রয়েছেন তিনি তারা এই মামলাটি করেছেন। তারা আমাদেরকে বলেছেন যে তাদের চেম্বার এই মুহূর্তে এইটিকে নিয়ে পাবলিকলি টকশোতে অংশ নিতে আগ্রহী নয় বা তারা পারবে না। এই কারণেই তাদের কোনো প্রতিনিধি নেই যিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলাটি, অভিযোগটি উত্থাপন করেছেন। সৈয়দ আব্দুল্লাহ। জি, সবার আগে আপনি আমার কাছে যে ব্যাপারটা জিজ্ঞাসা করেছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা আছে সেই জায়গাতে মানে আইসিসিতে এটা কি হয়েছে, খুবই স্পষ্ট ভাষায় বলতে গেলে বিভিন্ন টাইপ রিউমার ছিল, এবং যিনি একটু আগে কথা বললেন সেই ভদ্রলোকও তার অভিযোগ এই জায়গায় স্পষ্ট, তারা একটা কমিউনিকেশন করেছেন, দ্যাট ইজ মেয়ার কমিউনিকেশন। এটা মামলাও না, এটা মামলা যে হয় না, উনি নিজেও অবশ্য বলেছেন আজকে। সো এটা নিয়ে আমি প্রলং করতে চাই না, তবে যেটা আমি এই জায়গাতে হোস্ট
আমি হোস্টের আমি- দৃষ্টি আমি- আকর্ষণ আমি- করছি আপনি আপনাদের- এই জায়গাতে আপনি আপনাদের absolutely কথা বলছেন। আমি হোস্টের এখানে সাথে মামলার কথা কথা বলতে বলছে এসেছি কি? সৈয়দ এখানে আব্দুল্লাহ মামলার কথা নিজুম বলেছে আপনাকে কি? দুজনকে থামতে হবে। আমি এখানে হোস্ট মামলার কথা আপনার সাথে বলেছে কথা কে? বলছি আপনাকে দুজনকে আপনাকে হোস্টের মামলার কথা কথা বলেছে বলেছি। কে? আপনি হোস্ট আমি দুজনকেই আনমিউট হচ্ছে করেছি। লজিক্যাল না 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 এটা একটা লজিক্যাল ফ্যালাসি আমার যে কথা জোর শুনুন, করে আমার নিজুম মুখে মজুমদার। না তানভীর ভাই আমার তানভীর ভাই কথা- তানভীর ভাই আপনি আমার কথাটা আগে শোনেন আমার না, না, মুখে আমার- একটা আমার- কথা জোর করে না, দিয়ে আপনাকে আপনি এটি নামান প্লিজ। সৈয়দ আব্দুল্লাহ আপনাকে এটি নামাতে হবে। এটি কোনো নাট্যমঞ্চ নয়, এটি আমরা একটা একাডেমিক ডিসকাশন করব। আপনারা যদি একে অন্যের প্রতি শ্রদ্ধা না রাখেন আমরা আলোচনাটা করতে পারবো না। নিজুম মজুমদার প্লিজ। তানভীর ভাই ও এখন যেটা করেছে এর পরে ওকে এখানে রাখা যাবে না আপনি যদি আমার সাথে আলোচনা করতে চান আপনি আমার সাথে আলোচনা করতে চান নো নো ও কি করেছে আপনি দেখেছেন লুক আপনি এটি নামান। সৈয়দ আব্দুল্লাহ আপনার কাছে বিনীত অনুরোধ, আপনার বিনীত অনুরোধ। আপনার কি মনে হয় এই শুয়োরের বাচ্চার সাথে আমি প্রোগ্রাম করব আপনার কি মনে হয় এই শুয়োরের বাচ্চার সাথে আমি প্রোগ্রাম করব প্লিজ নিজুম মজুমদার, জাস্ট লুক এট হিম আপনি আমাকে বলছেন আমি ওনাকে রিমুভ করেছি নিজুম মজুমদার। এক্স্যাক্টলি আপনি দেখেন যে সে প্রস্তুতি নিয়ে এসেছে সৈয়দ আব্দুল্লাহ রিমুভ করেছি এবং সৈয়দ আব্দুল্লাহ যদি এটি আবার পুনরায় দেখায় তাহলে আমি টকশোতে আব্দুল্লাহকে আর সুযোগ দেব না। আমি না সৈয়দ উনি আব্দুল্লাহ উনি এই প্রোগ্রামে থাক উনি এই প্রোগ্রামে উনি নিজুম মজুমদার প্রোগ্রামে আপনি- থাকতে পারলে আমি এখানে অপু ভাই আছে ফয়সাল ভাই আছে আমি মোর কমফোর্টেবল উইথ ফয়সাল ভাই আপনি যদি না না তানভীর ভাই ফয়সাল ভাইয়ের সাথে যদি আমাকে টকশো করতে বলেন আমি অ্যাবসলিউটলি ফাইন আমার সাথে ওনার একাডেমিক কথা হবে এই ছেলেটিকে এখানে যদি আনা হয় আমি এই প্রোগ্রামে থাকবো না বিকজ অলরেডি সে তার লিমিট ক্রস করেছে আপনি দেখেছেন সে কি করেছে আমি কিন্তু তাকে সোরের বাচ্চা বলে গালি দিয়েছি খুবই ভেবে চিন্তে বিকজ সে ওই কাজটি করেছে সে ওই কাজটি করেছে আপনার কাছে আমি 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 শোনেন আমি ব্যারিস্টার আমি একজন লয়ার কিন্তু আমি কিন্তু ঘুষি দিয়ে দাঁতও ফেলে দিতে পারি আমি যেমন কোর্টে আর্গুমেন্ট করতে পারি একইভাবে আমি বাস্টার্ড দেখলে ঘুষি দিয়ে দাঁতও ফেলে দিতে পারি আমার দুটো গুণই আছে আমি যেখানে গালি দেওয়া দরকার দিব যে বলি আপনাকে আমার যেখানে ব্রেন খাটানো দরকার না না তানভীর ভাই লিসেন আমি আপনাকে একটা দীর্ঘ সময় ধরে চিনি দীর্ঘ সময় ধরে আমরা তর্ক করি বিতর্ক করি আমাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে একটা দীর্ঘ সময় আপনি কোনোদিন কোনো প্রোগ্রামে দেখেছেন যে কোনো একজন গেস্টের জন্য তাকে অপদস্থ করবার জন্য এই ধরনের জিনিসপত্র নিয়ে আপনার কাছে মনে হয় এটাকে আনপ্রেসিডেন্টেড লঙ্ঘন করেছেন আমি তাহলে আপনি আমাকে বলেন আপনি একদম রিজনেবল আপনি আর আমি পাবলিক আপনি যদি ফয়সাল ভাইকে জিজ্ঞেস করেন শুধু ফয়সাল ভাইয়ের কাছে একটা মতামত নেন যে এরপর আমার বসাটা ঠিক হবে কিনা আমি নিচ্ছি নিহু মজুমদার আপনি অনুগ্রহ করে আপনি অনুগ্রহ করে শান্ত হন আপনাকে আমি মিউট করছি যতক্ষণ পর্যন্ত আমি আনমিউট না করব ততক্ষণ পর্যন্ত আপনি কথা বলবেন না বিনীত অনুরোধ সৈয়দ আব্দুল্লাহ আপনার আমি প্রোগ্রাম করব না আমার কথা একদম খুব ক্লিয়ারলি শুনেন তানভীর ভাই আপনি আমার কথার ভিতরে সে কথা বলবেন এই যে ওয়ান সেকেন্ড কোন পাগলের সাথে কথা না ওয়ান সেকেন্ড আপনি তাকে রিমুভ করতে হবে তানভীর ভাই আমি আপনাকে আপনি যদি আরেকবার ওকে স্ক্রিনে আনেন তানভীর ভাই আমি প্রোগ্রাম থেকে চলে যাব সিম্পল অ্যানসার আমি বিনীত অনুরোধ করি আমরা এই প্রোগ্রামের শুরুতে তানভীর ভাই এই প্রোগ্রামের শুরুতে একটাবারের জন্য আপনিও বলেননি মামলার কথা আমিও বলিনি মামলার কথা উনি এইটা এনেছে কেন জানেন এটাকে একটা লজিক্যাল ও প্রস্তুত ও আমার মুখে মামলা শব্দটা দিবে দিয়ে বলবে যে আমরা মিথ্যা কথা বলেছি এইটা হচ্ছে জাস্ট এইটার জন্যই সে রেডি হয়েছে আমি তো জানি এগুলা রগে রগে আমি চিনি আমি আজকে 16 বছর ধরে ব্লগিং করি আমি যদি এসব বদমাইশদেরকে না চিনি তাহলে চিনবে কে ইউ নো ইট ভেরি ওয়েল যে আমরা এগুলাকে দেখে আসছি এরা বাচ্চা ছেলে আপনি অপু ভাই একজন টিচার শিক্ষক আমার কাছে মনে হয় আমার স্ট্যাটাস অনুযায়ী হি ইজ নট ইভেন লয়ার আপনি গেস্ট চুজ করতেও ভুল করেছেন সে তো লয়ার না এখানে আমি সুপ্রিম কোর্টের লয়ার নিউ সাউথ ওয়েলস সুপ্রিম কোর্টের এখানে অপু ভাই সুপ্রিম কোর্টের আপনি তো স্ট্যাটাস আসলে আমি আপনার কাছে কৃতজ্ঞতা জানাই আপনি তাকে ওই সুযোগটা দিয়েছিলেন তামিল ভাই আমার মনে হয় না আমি কিন্তু আজকে লম্বা ট্রাভেল করেছি আমি প্রায় 14 আওয়ার্স ট্রাভেল করে ইংল্যান্ড থেকে ইন্ডিয়াতে এসেছি আমি তো লম্বা ট্রাভেল করে এখানে এসেছি আমি লাইভে সৈয়দ আব্দুল্লাহর সাথে কথা বলছি সৈয়দ আব্দুল্লাহ আপনি কি আমি প্রোগ্রাম থাকবো না ও থাকলে আপনাকে বিনীত না আমরা এখনো আপনাকে বিনীত অনুরোধ না আপনি তো আমি এই প্রোগ্রামে থাকবো না
আচ্ছা, আপনাকে কি আমি আপনি আপনি ওকে স্ক্রিনে আনা মাত্রই আমি এখান থেকে চলে যাব তানভীর ভাই, এবং দিস ইজ মাই লাস্ট শো উইথ ইউ। নেভার এভার তানভীর ভাই, এটা কিন্তু পার্সোনাল সম্পর্কে চলে যাবে। আমি ওকে স্ক্রিনটাতেই দেখতে চাই না, প্লিজ। আমি আচ্ছা 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 আমি একটু থামাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আপনি ওকে স্ক্রিনে আনলে আমি চলে যাব এখান থেকে। আচ্ছা, নিজুম মজুমদার, আপনাকে আমি ব্যাকস্টেজে রাখছি, আপনাকে ব্যাকস্টেজে রাখছি। আমি আসছি। আচ্ছা, আপনাকে আমি আলাদাভাবে সুযোগ দিচ্ছি। আপনি যে একটি অনুষ্ঠানের নর্ম ভঙ্গ করেছেন, এই নর্মটি ভঙ্গ করার জন্য আপনি যদি দুঃখ প্রকাশ করেন, আমাকে একটু কথা বলতে দিবেন। আমি আপনাকে আমার কথা যদি আপনি না শুনেন, আমার মাইক্রোফোন কখন আপনি আমার অনুমতি চাইতে পারতেন। সে যখন কথা বলেছে, লিসেন প্লিজ লিসেন, সে যখন কথা বলা স্টার্ট করেছে আমি তাকে হস্তক্ষেপ করেছি। আমি যখন কথা বলা স্টার্ট করলাম সে তখন ইন্টারফেয়ার করছে বারবার করে, আপনি তাকে থামান নাই। সে যখন অ্যাগ্রেসিভ মোডে চলে গেছে তারপর তাকে আমি ওই জেস্টারে নিয়ে গেছি। আপনি পুনরায় আবার রেকর্ডটা দেখবেন। দিস ইজ ইওর রেসপন্সিবিলিটি অ্যাজ এ হোস্ট। আচ্ছা, এবং তারপরে আপনি আমাকে বের করে তাকে রেখে দিয়েছিলেন তো, রাইট? তার তো কথা বলার কথা ছিল না, তার মানে সে যে এতক্ষণ কথা বলেছে এই পুরো ব্যাপারটাও আনডু একটা ফেভার। আপনি কি একাডেমিক ডিসকাশন করবেন নাকি আমরা নিজুম মজুমদারকে? আমি একাডেমিক ডিসকাশন তো শুরুই করেছিলাম, কিন্তু আপনি তাকে এতক্ষণ ফ্লোর কেন দিলেন? না, আপনি কি কথা বলুন, আপনি ফ্লোর দেব, আপনি কথা বলবেন, তারপর আমরা চেষ্টা করব। আপনি ফ্লোর দাও না, তার আগে আপনি যে কাজটা করেছেন তার জন্য আপনার দুঃখ প্রকাশ করতে হবে। আপনি হোস্ট হিসেবে নিউট্রালিটিটা বজায় রাখেননি, as simple as it is। তার কারণ আপনি তাকে আমি কথা বলার ভেতরে সে কি ইন্টারফেয়ার করতে পারতো না। আপনি মনে করে দেখেন, আপনি আমাকে বলছেন আমি নর্ম কখন ভায়োলেট করেছি, যখন ইউ কুড নট কন্ট্রোল। আপনার বক্তব্যটা শুনেন। আমি থামলাম, আমার বক্তব্য শুনেছেন, এইবার আপনার জায়গা থেকে ডেফিনেটলি আই ডিজার্ভ অ্যান অ্যাপোলজি ফ্রম ইউ, রাইট? যে কোনো অনুষ্ঠানের মডারেশনের প্রয়োজনে কেউ কোনো অতিথি যদি ফ্লোর ক্রস করে, এজ এ হোস্ট হিসেবে সেটি আমার দায়িত্ব তাকে থামানো। আমি যখনই থামাতে যাচ্ছি আপনি পাশ থেকে হারপিকের বোতল নিয়ে কথা বলি। তার একটু পরে আপনি আমার মাইক্রোফোন আমি বারবার করে বলেছিলাম কথা বলবে না। নো, আপনি তারপরে তাকে অনেকক্ষণ কথা বলার ফ্লোর তো দিয়েছেন, রাইট? আপনি এখন কথা বলবেন। আমি কথা বলার আগে আপনার কাছ থেকে ক্লিয়ার এক্সপ্লেনেশনটা আমি চাই, দেন আই উইল স্টার্ট, আদারওয়াইজ আই উইল নট, বিকজ আই এম হিয়ার, আপনার রিকোয়েস্টে আমি এসেছি, রাইট? মজুমদারের বক্তব্য হচ্ছে আপনি যেহেতু তাকে অশোভন ভাবে ট্রিট করেছেন, তার আগে কি করেছে? আপনি তো আপনার জায়গা থেকে ফেলিওর না। আমাকে তো কথা বলতে দিচ্ছেন না আপনি। আমি ইন্টারফেয়ার করার আগে আপনি কথা বলেন, তারপর আমি আপনার কথাতে আসছি, বলেন। ইট ওয়াজ ইওর ইন্টেনশন। আপনি তো আমার কাছে অনুমতি নেননি, আপনি হারপিকের বোতল দেখাবেন, আপনি আমাকে বলেছেন। সে কি অনুমতি নিয়ে আমার ব্যাপারে ইন্টারফেয়ার বারবার করে করছিল, অ্যাগ্রেসিভ ভূমিকা রাখছিল? আপনার অনুমতি নিয়েছে? আপনার অনুমতি নিয়ে করেছিল? ইজ ইট তানভীর ভাই, ইজ ইট? ফিরবো। আচ্ছা, আমরা একাডেমিক ডিসকাশনে ছিলাম। আপনি যদি কাজী ওমর একটু বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে কোন প্রেক্ষাপটে আসলে মামলাটি করা সম্ভব বা করা যায়? দেখুন তানভীর ভাই, আমি চুপই ছিলাম তখন ধরে। দেখেন, এটা কিন্তু আসলে আমি যদি কথা বলি একজন ইন্টারফেয়ার করে, এটা আসলে কথা বলা খুব কঠিন। এবং আমি সাইড যতক্ষণ পর্যন্ত কথা বলেছে এতক্ষণ পর্যন্ত আমি হয়তো ও টার্মটা ডিফারেন্ট ভাবে ইউজ করেছে, এটা কিন্তু পরে তিনি বলতে পারতেন। বাট এক্ষেত্রে আসলে এটা আমিও খুব বিব্রত বোধ করছি এই পরিস্থিতিতে পড়ে আর কি। এবং যদি একজন কথা বলে যদি একজন ক্রস করতেই পারে, বাট টাইম দেওয়াটা উচিত আর কি এখানে। তো আমার যেটা প্রশ্ন যেটা করেছিলাম যে কেস কখন করতে পারে, এটা একটা প্রশ্ন। তো এখানে আমাদের যে এই কেস সম্পর্কে যেটা আমাদের আলোচ্য বিষয় যেটা, এটা সম্পর্কে জানার একমাত্র উপায় হচ্ছে আমাদের প্রেস রিলিজ। এখানে উনি আসলে অভিযোগ দায়েরের কথা বলেছেন এবং বেশ কিছু ব্যক্তির নাম ওনারা উল্লেখ করেছেন। তো এখন প্রশ্ন হচ্ছে আইসিসিতে যায় না, সেটা হচ্ছে প্রশ্ন। এখন যদি দেখেন আইসিসি মূলত হচ্ছে একটি স্ট্যাটিউট বেসড ন্যাশনাল কোর্ট, মানে একটা টিটি দ্বারা এস্টাবলিশড, এবং যেটা বাংলাদেশ 2010 সালের 23শে মার্চ এটা থেকে পার্টি হয়েছে। তো এখানে বিভিন্নভাবে কাজ করে, এর বেশ কিছু স্টেপ আছে। একটা আইসিসিতে আসলে ব্যক্তি কেউ অভিযোগ দায়ের করতে পারে না, শুধুমাত্র তথ্য প্রদান করতে পারে। দ্যাট ইজ দ্য লিমিটেশন। আসলে এক্ষেত্রে কেস করার একমাত্র এখতিয়ার হচ্ছে প্রসিকিউটর, এবং প্রসিকিউটর অনেক যাচাই বাছাই করে হচ্ছে এই কেসগুলার নাই।
তো এটা মূলত হচ্ছে বেশ ৩টা ভাবে হচ্ছে এই কেসগুলো শুরু হতে পারে। প্রথমত যে স্টেট পার্টিগুলো আছে যারা আইসিসি রোম স্ট্যাচুটের সদস্য, তারা চাইলে এখানে একটা কোনো সিচুয়েশন বলি, আমরা কেস বলি না, সিচুয়েশন রেফার করতে পারে, সিকিউরিটি কাউন্সিল পারে। এবং থার্ড হচ্ছে এই যিনি মাত্র বললেন যে এটা আইসিসির প্রসিকিউটরের প্রোপ্রিও মোটো, নট সুও মোটো, প্রোপ্রিও মোটো একটা পাওয়ার আছে, এই পাওয়ার অনুসারে হচ্ছে মামলা করতে পারে। এবং তৃতীয় পদটা একটু কঠিন, কেন কঠিন মাত্র বলছি, একটু পরে বলছি। তো এই ক্ষেত্রে আর্টিকেল 15 অফ দ্য রোম স্ট্যাচুটের অধীনে এইটা হচ্ছে এই আইসিসি প্রসিকিউটর এই কেস এই তদন্ত শুরু করতে পারে, যেটা আমাদের ওই প্রেস রিলিজেও আছে। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে এই অভিযোগ যে আছে এটা কারা কারা দিতে পারে এবং পাওয়ার পরে এই আইসিসি প্রসিকিউটর কি কি স্টেপ নিতে পারে, এইটা নিয়ে একটা আলোচনা এখানে জরুরি। এবং বাকি যে ইনফরমেশন যেগুলো আছে এগুলো পাবলিক নলেজ, প্রধানত খুব রোম স্ট্যাচুটের আর্টিকেল 5 থেকে 15 পড়লে এটা মোটামুটি দেখা যায়। তো এই যে এই যে কমিউনিকেশন যেগুলো আছে, যেগুলো হচ্ছে আমাদের যে যারা লয়ার যারা আছেন, যারা সাবমিট করেছেন, এইটার পর এটাকে বলা হয় হচ্ছে আর্টিকেল 15 কমিউনিকেশন। এটা আইসিসির মানে ইনস্টিটিউশনাল ভাষা অথবা কমিউনিকেশনও বলে। এবং এই কমিউনিকেশন যে কেউ দিতে পারে, এটা ভিকটিমও দিতে পারে, ভিকটিম বাদেও কেউ দিতে পারে, এন্ড এনিওয়ান ক্যান ডু ইট, কারণ হচ্ছে এটা ওপেন একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কের অনুসারে যে কেউ করতে পারে। তথ্যটা দেওয়া মানে কিন্তু এই না যে এটা আইসিসি এটাকে তদন্ত করবেই, আইসিসি প্রসিকিউটর। এই আইসিসি যেহেতু একটা মানে ট্রিটি বেসড অর্গানাইজেশনের বাজেটের লিমিটেশন আছে, রিসোর্সের লিমিটেশন আছে, সেক্ষেত্রে এরা খুব বেছে বেছে কেসগুলা নাই। এবং দেখবেন যে আইসিসির এই বিষয়ে যথেষ্ট মানে আছে, ক্রিটিসিজম আছে, যে তারা হচ্ছে বিভিন্ন কেসগুলা হচ্ছে তারা হচ্ছে কম ডিল করে অথবা ধীরে গতিতে ডিল করে, এর অন্যতম কারণ। তো এই যখন কোনো একটা কমিউনিকেশন আসে, তখন হচ্ছে স্টেজ হচ্ছে এরপরে যে কাজটা করে প্রসিকিউটর, এর জন্য একটা পলিসি পেপার আছে ওদের 2013 সালের, আইসিসি আমরা বলি যে পলিসি পেপার অন প্রিলিমিনারি এক্সামিনেশন, এরকম আইসিসির অনেকগুলা আছে, পলিসি পেপার আছে। এগুলো মূলত রোম স্ট্যাচুট এবং অন্যান্য যে রেগুলেশন আছে এই অনুসারে করা হয়েছে। তো এই পলিসি পেপার অনুসারে 4টা ধাপে প্রসিকিউটর ডিসিশন নেয় যে এই বিষয়ে তিনি পরবর্তীতে আগাবেন কি আগাবেন না। এবং প্রথমে দেখে হচ্ছে যে এই যে ইনফরমেশন যেগুলো আছে, 4টা স্টেপ আর 4 স্টেপ প্রসিডিওর বলি আমরা। এই প্রথম স্টেপ হচ্ছে যে এই ইনফরমেশন গুলো কতটুকু কারেক্ট, এগুলো হচ্ছে একটা অ্যাসেস করে। সেকেন্ডে করে হচ্ছে যে এর যে জুরিসডিকশনাল ইস্যু গুলো আছে, বিশেষ করে সাবজেক্ট ম্যাটার জুরিসডিকশন, মানে যেটা হচ্ছে আপনার যে ক্রাইম গুলা এখানে কতটুকু ঘটেছে, সার্টেন এভিডেন্সিয়াল স্ট্যান্ডার্ড, এটা দেখা হয়। তৃতীয় নম্বরে দেখা হয় হচ্ছে অ্যাডমিসিবিলিটি ইস্যু। অ্যাডমিসিবিলিটি হিসেবে 2টা আছে, কমপ্লিমেন্টারিটি, মানে ন্যাশনাল কোর্টে এটা বিচার করা হচ্ছে কি হচ্ছে না। সেকেন্ড হচ্ছে গ্র্যাভিটি, কারণ আইসিসি কিন্তু ছোটখাটো অপরাধের বিচার করে না, করে হচ্ছে যারা মোস্ট রেসপন্সিবল পার্সন এবং খুবই হাই গ্র্যাভিটি ক্রাইমের, বড় আকারের, অনেক ওয়াইড স্প্রেড এন্ড সিস্টেমেটিক, এন্ড যেগুলো আপনার কথা শুনতে পাচ্ছি না আমি আরেকটু পরিষ্কার জানতে চাই, ডক্টর ইউনূস, আমি আর 2টা স্টেপটা বলি, তারপরে আপনি প্রশ্নটা আমি নিব। হ্যাঁ, এরপরে যেটা আছে যে 3 নম্বরে, এই 4 নম্বরে দেখা হয় যে কমপ্লিমেন্টারিটি ইস্যু, আর হচ্ছে এখানে অ্যাডমিসিবিলিটি আর হচ্ছে গ্র্যাভিটি ইস্যু, হাই স্ট্যান্ডার্ড ক্রাইম, যেখানে সাধারণত আমরা যেটা নরমালি দেখে থাকি যে এটা দেখা যাচ্ছে প্রচুর অনেক, যেমন প্যালেস্টাইন কেসের মতো বলা হয় যে হাই গ্র্যাভিটি কেস বলা হয়, অথবা আফ্রিকার বেশ কিছু কেস, নর্দার্ন উগান্ডা আছে, আদার্স আছে, এগুলোতে দেখা হয়। এন্ড ফোর্থ স্টেজে দেখা হয় যে ইন্টারেস্ট অফ জাস্টিস, এইটা নিয়ে আইসিসি ডেফিনেশনে অনেক প্রবলেম আছে। 2007 ওদের একটা মেজর ওদের একটা পলিসি পেপার আছে, এটা নিয়ে হচ্ছে আফগানিস্তান কেসে একটা ইস্যু এটা ক্রিয়েট হয়েছিল, যেটা অ্যাপিলেট ডিভিশন আবার কারেক্ট করে। এই 4টা স্টেজের পরে যদি দেখে যে এখানে হচ্ছে এখন পর্যন্ত ব্যক্তি আসেনি, এখন পর্যন্ত আমরা সিচুয়েশন নিয়ে আছি, এরপরে ডিসিশন নাই যে আমি হচ্ছে এই প্রসিকিউটর হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন করবে কি করবে না। এবং আমি আগে বলেছিলাম যে এই প্রসিকিউটর যে পাওয়ার আছে আর্টিকেল 15, ইট ইজ ডিফারেন্ট ফ্রম আমরা স্টেট রেফারাল অর সিকিউরিটি কাউন্সিল রেফারাল। কারণ হচ্ছে যে স্টেট অথবা সিকিউরিটি কাউন্সিল রেফারেল করলে সরাসরি ইনভেস্টিগেশন করতে পারে প্রসিকিউটর, বাট এই জাতীয় যে প্রোপ্রিও মোটো যে পাওয়ার আছে এক্ষেত্রে হলে এই যে প্রি ট্রায়াল চেম্বার, আইসিসি 3 ধরনের চেম্বার আছে, প্রি ট্রায়াল, ট্রায়াল আর অ্যাপিল চেম্বার। এই যে কাজী ওমর ফয়সাল, সাধারণ মানুষ অত কঠিন করে অনেক কিছু বোঝে না, এই জন্য আমি আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি। হ্যাঁ, আপনি যদি কয়েকটা প্রশ্ন নেন, প্রশ্ন অনুযায়ী উত্তর দেন, তাহলে আমার মতো সহজ যারা অত লিগ্যাল টার্ম বুঝি না, তারা একটু সহজভাবে বুঝতে পারি। প্রথমত, রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালনকালে সেই ব্যক্তির বিরুদ্ধে
অভিযোগ উত্থাপিত হলে সেটি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস আমলে নেয় কিনা, এমন কেস স্টাডি আছে কিনা, এটির ব্যাখ্যা কি? অনেক আছে। প্রথম উদাহরণ হচ্ছে আপনার 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 প্রথম যেটা আছে সুদানের যে ফর্মার প্রেসিডেন্ট, যিনি যখন প্রেসিডেন্ট ছিলেন ওমর আল বশির, ওনার এগেইনস্টে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়েছিল 2 বার। ভেরি রিসেন্টলি হচ্ছে ভ্লাদিমির পুতিনের এগেইনস্টে হয়েছে, এবং এখন একটা হচ্ছে অ্যাপ্লিকেশন আছে, অ্যারেস্ট ওয়ারেন্ট অ্যাপ্লিকেশন, এখন কনফার্ম হয়নি, সেটা হচ্ছে যে আপনার যে বেঞ্জামিন নেতানিয়াহুর এগেইনস্টে এরকম আছে। এবং ফর্মার প্রেসিডেন্ট হিসেবে বিচারও একজনের করা শুরু হয়েছিল, ফাইনাল পর্যন্ত যায়নি, আপনার লরেন্ট বাগবো, আর একজন হচ্ছে জপিয়েক বেম্বা। দুইটাকে হচ্ছে আপনার অলরেডি, যদি এটা সাকসেসফুল হয়নি, একটা হচ্ছে আপনার ট্রায়াল চেম্বার অ্যাকুইট করে, একটা হচ্ছে অ্যাপিল চেম্বার অ্যাকুইট করে, বাট কেস আছে, দেয়ার আর কেসেস। আচ্ছা, তো আমি নিঝুম মজুমদার আপনার কাছে আবারও ফিরতে চাই। নিঝুম মজুমদার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? নিঝুম মজুমদার, আপনাকে আনমিউট করতে হবে। আচ্ছা, নিঝুম মজুমদার, আপনি হ্যালো, শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমাদের আলোচনাটা ছিল, আমরা একটু একাডেমিক আলোচনাও শুনেছি। আপনার কাছে প্রশ্ন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা বা অভিযোগ উত্থাপিত হলে এটি কি সেই নেটের প্রবলেম রাষ্ট্র, হচ্ছে একটু। আপনি কি শুনতে পাচ্ছেন? নিশ্চয়ই সেই রাষ্ট্রকে তো এটি অনুমোদন দিতে হবে। তানভীর ভাই, অর্থাৎ আমার নেটে বাংলাদেশের একটু প্রবলেম রাষ্ট্রপ্রধান, করছে, একটু ভেঙে আসছে। হ্যাঁ, আচ্ছা, বাংলাদেশের প্রধান, অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপ্রধান প্রফেসর ডক্টর ইউনূসের বিরুদ্ধে আপনি অভিযোগ উত্থাপন করেছেন, আপনারা আইনজীবীরা মিলে করেছেন। তো এটি তো বাংলাদেশে করা যায়নি কেন? না, অভিযোগ একটু আমি ক্লিয়ার করি তানভীর ভাই। অভিযোগটা উত্থাপন করেছেন অ্যাজ এ ভিকটিম হিসেবে। তানভীর ভাই, একটু আমি জাস্ট সামান্য একটু, ঠিক আছে কথা, আমি একটু জাস্ট শুধরে দিচ্ছি। সেটা হলো যে ভিকটিম হিসেবে আনোয়ারুজ্জামান চৌধুরী, আমরা হয়তো নিঝুম মজুমদারের ভিডিওটি লস্ট করেছি। তো আমি নিঝুম মজুমদারের ফিরতে আপনার কাছে একটু, কাজী ওমর ফয়সাল, আপনার কাছে জানতে চাই যে এটি আসলে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে, নিঝুম মজুমদার, আমরা কি আপনাকে শুনতে পাচ্ছি? আমি শুনতে পাচ্ছি। মুশকিলটা হলো যে আমার এখানে নেটটা, হোটেলের নেট খুব একটা সুবিধার না আসলে। আচ্ছা, আমি যেটা বলছি সেটা হচ্ছে যে যিনি অভিযোগ করেছেন, আমরা তার লিগ্যাল ড্রাফটিং গুলো, আমাদের যে লয়ার্স প্যানেলরা আছে, আমরা সেই লিগ্যাল ড্রাফটিং এবং সেখানে আনুষঙ্গিক যেই বিষয়াদি, সাধারণত অভিযোগের ক্ষেত্রে যে পয়েন্টগুলো খুবই সাবস্টেন্সিয়াল, এবং রোম স্ট্যাটিউটের একটা টেকনিক্যাল জায়গা আছে যে আপনি কি ধরনের অভিযোগগুলো আনবেন বা অভিযোগের কথা বলবেন, এক্স্যাক্টলি আপনাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনার উপরে হয়ে যাওয়া অত্যাচারগুলোকে বর্ণনা করতে হবে। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, জি। তানভীর ভাই, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলুন। শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি বলুন। আচ্ছা, আমি একটু লিভ করে আবার ঢুকছি। আমি মনে হয় একটু সর্ট আউট করে আবার ঢুকছি উইদিন জাস্ট ফিউ সেকেন্ড। জি, আচ্ছা, সৈয়দ আব্দুল্লাহ, আপনি কি শুনতে পাচ্ছেন? আনমিউট করুন সৈয়দ আব্দুল্লাহ। হ্যাঁ, আমি শুনতে পারছি। অবশ্যই আমি একাডেমিক ঘটনারই কথা বলবো, বাট বিফোর এভরিথিং আমি আলোচনায় যাব না, বাট আমি অবশ্যই খুবই চমৎকার ভাবে কথা বলবো। ইউ নো আই এম ভেরি রেসপেক্টফুল টু ইউ, বাট বিফোর দ্যাট ইউ নিড টু ক্লিয়ার ইউর স্ট্যান্ড অ্যাজ এ হোস্ট হোয়াট ইউ ফেল টু ডু। এবং আপনি যদি আপনার জায়গা থেকে ক্লারিফিকেশনটা না দেন, আই মাস্ট নট কন্টিনিউ হিয়ার। আচ্ছা, সে যে গালাগালি করেছে দায়িত্ব আপনার। ক্লারিফিকেশনটা হচ্ছে প্রথম সে ইন্টারভিউ, আমি একটু বলি, হ্যাঁ ভাই, আমি একটু বলি। হ্যাঁ, শিওর। আমি এই প্রোগ্রামে আসার আগে আপনাকে খুব ক্লিয়ারলি বলেছি, কথা বলার ভিতরে কেউ ইন্টারফেয়ার করবে না। সে যখন বারবার করে ইন্টারফেয়ার করে চিল্লানো শুরু করেছে, তারপর আমি ওই মুখ্য অস্ত্রটা নিয়ে এসেছি, তার আগে আনিনি। নাও প্লিজ প্রসিড অন। এবং তারপরে আমাকে থামিয়ে দিয়ে তাকে আপনি 5 মিনিট গালাগালি করার সুযোগ করে দিয়েছেন, তাকে ব্যাক স্টেজে নিয়ে গিয়ে কিন্তু তাকে রাখেন নাই। আচ্ছা, যে কোনো আপনি এটা ক্লারিফাই করলে আমি কথা বলবো। কোনো অনুষ্ঠানের দায়িত্ব কি থাকে একজন মডারেটরের? যখন আরেকজন অতিথি ফ্লোর ক্রস করেন, আপনি আমার কাছে
সেটির অভিযোগ দিতে পারতেন, না দিয়ে আপনি ব্যক্তিগতভাবে ইন্টেনশনালি পূর্ব পরিকল্পিতভাবে হারপিক নিয়ে এসেছেন এবং হারপিকটি প্রকাশ্যে একটা গণমাধ্যমে দেখিয়েছেন ব্যক্তিগতভাবে আক্রমণ করার জন্য। এটি আপনি এটা ব্যক্তিগতভাবে আক্রমণ আমার কথা শেষ হয়নি। পূর্ব পরিকল্পিত হারপিকের সাথে কি সম্পর্ক আছে তার কোনো? পূর্ব পরিকল্পিতভাবে আপনি এই হারপিকটি নিয়ে এসেছেন আমার অতিথিকে অপদস্থ করার জন্য। আপনি যেমন সম্মানিত, আমার কাছে প্রত্যেক অতিথি সম্মানিত, আপনি অপদস্থ করার জন্য ইন্টেনশনাল নিয়ে এসেছেন, এটি আপনি ঠিক করেননি। আপনার অতিথির সাথে হারপিকের সম্পর্ক কি? আলাদাভাবে আপনাকে কথা বলার সুযোগ দিব, নিঝুম মজুমদারকে আলাদাভাবে কথা বলার সুযোগ দিব। তার আগে বিনয়ের সাথে আপনার ওই ব্যাখ্যাটা দরকার, আপনি আমার মাধ্যমে যাবেন। আপনি যদি হারপিক দেখিয়ে নিঝুম মজুমদারকে পানিশমেন্ট দিয়ে দেন, তাহলে তো আমার ভূমিকা পানিশমেন্ট কেন? এটার সাথে তার সম্পর্ক কি? আমাকে আপনি সুযোগ দেননি নিঝুম মজুমদারকে ইন্টারফেয়ার করবার জন্য। আপনি নিজেই হারপিক দেখিয়ে দিয়েছেন, আপনি পানিশমেন্ট দিয়ে দিয়েছেন, ফাঁসি দিয়ে তারপরে দিয়েছেন। আপনি ভিডিওটা আবার প্রথম থেকে দেখবেন, তারপরে আপনি কেন 5 মিনিট তাকে সুযোগ দিলেন? কেন সে গালাগালি করলো? কিন্তু আপনি কয়েক সেকেন্ডের মধ্যেই সে তারপর যে গালাগালি করলো, এটা কেন গালাগালি করলো? সেটার জন্য তো আমি দায়বদ্ধ। আপনি কি তারপরে কি নিঝুম মজুমদার এতক্ষণ যে কথা বলছিল ওই গালাগালির জন্য কি তাকে কোনো কথা বলেছেন? সেইটা তো আপনি তার আগে আমাকে কেন বললেন ইজ ইট ফেয়ার থিং অ্যাজ এ হোস্ট? শেষ করে বিনয়ের সাথে বলছি, আপনি যদি আপনি বিনয়ের সাথে বলবেন কিন্তু প্রপার এক্সপ্লেনেশন সহ। আচ্ছা, এখন কি আমরা মূল আপনি আপনার গেস যদি সে হয়, আপনি তো আমার পার্সোনালিটির ক্ষতি করেছেন। আব্দুল্লাহ, আমরা চাইছি আপনার কাছ থেকে আপনার বক্তব্যটি শুনতে, কিন্তু আপনি বলেন আপনি ওইটার জন্য তার কাছে তো অ্যাপোলোজাইজ করছেন নাকি? আমি ব্যাখ্যা চাইব। আমি কথা দিচ্ছি, আমি নিঝুম মজুমদারের কাছে ব্যাখ্যা চাই। এখন আমরা বলি যে অপরাধের কারণে, যে অভিযোগের কারণে আমি আপনার কাছে অনুরোধ, দেখুন আমি কিন্তু আপনাকে প্রথমে বলেছিলাম যে দেখেন আমি ক্ষমা চাইছি। এখন আপনি আবার এই আলোচনাটা শুরু করেন না জনাব কাজী ওমর ফয়সাল। অলরেডি সৈয়দ আব্দুল্লাহ ঠান্ডা হয়ে গেছেন, আপনি আর নতুন করে আলোচনাটা করেন না। থ্যাংক ইউ। আমরা সৈয়দ আব্দুল্লাহ, আপনার কাছে আসলে আমার প্রশ্ন, যে অভিযোগে প্রফেসর ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ আনা হলো, একই অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও আনা হয়েছে। এখন তিনি বাইরে আছেন, তাকে কি সেই আদালতে নিয়ে অভিযুক্ত করা সম্ভব? আচ্ছা, এটা অভিযুক্ত করা সম্ভব। আপনি যদি কাজী ওমর ফয়সাল ভাইয়ের যদি একাডেমিক ডিসকাশনটা শুনেন, আপনি সম্ভবত খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন এই জায়গার যে প্রসিডিউরটা আছে সেটা খুবই লেন্দি একটা প্রসিডিউর। যে আমি খুব সহজ ভাষাতেই আসি। এই জায়গাতে যদি এই ধরনের মামলা হয়, সেটা স্টেট পার্টি যদি মামলা করে সেই জায়গাটা ইজি। এবং যে আলাপ আলোচনাটা হচ্ছিল যে রোম স্ট্যাটিউট যেটা আছে 1998 এর, সেইটার আর্টিকেল 15 ধরে ইন্ডিভিজুয়ালিস্টিক ক্যাপাসিটিতে তারা কি করেছেন, তাদের একটা মনোভাব তারা কমিউনিকেট করেছেন। এটা মামলাও না, ওই অর্থে অভিযোগও না। এই ব্যাপারটা কমিউনিকেট করার পরে ওই চিফ প্রসিকিউটর সাহেব যদি মনে করেন তার কাছে এরকম হাজার হাজার কমিউনিকেশন রেগুলার বেসিসে যায়। তো ঘটনাটা হলো, আমি আসছি প্রেক্ষাপটটা ব্যাখ্যা করার পরে, তারপর আসছি শেখ হাসিনার ব্যাপারে। তো এই ঘটনার পরে তারপরে কিন্তু উনি আগে একটা বিচার বিবেচনা করেন, উনি ইনভেস্টিগেট করেন, তারপর ওইটা আবার যদি স্যাটিসফাইড হয় তারপর প্রি ট্রায়ালে পাঠায়। প্রি ট্রায়ালের পরে তারপর আরো বেশ জটিল প্রক্রিয়া আছে, এবং তারপরে যদি হয় তারপরে আলাদাভাবে মামলার ফ্রেমিংটা স্টার্ট হয়। খুবই সহজ ভাষায় বললাম, আমি লিগ্যাল টার্মগুলো একটু অ্যাভয়েড করেছি যাতে অন্য সবাই বুঝতে পারে। 2 নম্বর একটা আলোচনায় আসি। যে ইস্যুতে মামলাটা হয়েছিল, আমার ওই যে সিলেটের পলাতক যিনি মেয়র আছেন, যিনি এই ছাত্রদের ম্যাস কিলিং এর সাথে জড়িত, একই সাথে অবৈধ রেজিমের একটা অংশ এবং পলাতক। তো ওই মেয়র যে মুহূর্তে মামলাটা করছে, আমি ওনার মামলাটা একটু বের করে আমি ওই জায়গা থেকে পড়ি। উনি যে অভিযোগটা দায়ের করেছিলেন সেই জায়গাটা একটু আছে আমার কাছে। ওনারা একটা প্রেস রিলিজ দিয়েছিলেন, সেই প্রেস রিলিজের আলোচনায় আমি আসছি। এবং আমি আরেকটা জায়গায় তানভীর ভাই খুবই ক্লিয়ার করে দেই, আমি কেন বললাম একবার মামলা একবার অভিযোগ। তার কারণ হলো ওই যে সিলেটের মেয়র, ইনফ্যাক্ট এই যে মজুমদার, ইনারা যখন একটা ভিডিওতে কথা বলেছেন, আপনি যদি দেখতে চান আমি আপনাকে একটা ভিডিও পাঠিয়ে দিতে পারি, যে জায়গায় তারা বলেছেন আমরা মামলা দায়ের করেছি। 3 জন ব্যক্তি ভিডিওতে কথা বলেছেন। ওই জায়গায় মিস্টার মজুমদারও প্রথম বাক্যে বলেছেন মামলা দায়ের করেছে। ওই যে সিলেটের যিনি পলাতক খুনি চেয়ারম্যান,
উনিও সেম কথাটা বলেছেন, মামলা করেছেন। আমি আমার আলোচনাটা যখন টানতাম তানভীর ভাই, আমি আলোচনার ভেতরে ওইটা টান দিয়ে নিয়ে আসতাম যে দেখেন এই ব্যাপারটা নিয়ে কেন কনফিউশন অ্যারাইজ করলো, তার কারণ তারা বিভিন্ন জায়গায় আগে ভিডিওতে ওই ধরনের কথাবার্তা বলে ফেলেছে। এইভাবে আমি কিন্তু স্টার্টটা করতে গিয়েছিলাম, তার ভেতরেই কেউ একজন এইরকম বাঁধিয়ে দিল। তো তারপরে আমি একটু আসি, তাহলে ক্লিয়ারলি সবাই বুঝতে পারবে। উনার ওই যে অভিযোগ যেটা আছে, প্রেস রিলিজ 8 নভেম্বর 2024, সিলেটের যে মেয়র আছেন, আমি উনার জায়গা থেকে পড়ছি, আন্তর্জাতিক আদালতে দখলদার ইউনূস সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের। তো এই জায়গায় 15 রোম স্ট্যাটিউটের 15 অনুচ্ছেদ অনুযায়ী একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ দায়ের করেন সিলেটের ওই পলাতক মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী। 5 আগস্ট থেকে 8 আগস্ট পর্যন্ত বাংলাদেশের ছাত্র আন্দোলনে নিহত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংস্থানের নেতাকর্মী, বসবাসক্রমে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, বাংলাদেশের পুলিশ বাহিনীর উপর নির্মম গণহত্যা, খেয়াল করেন টার্মটা, খেয়াল করেন, নির্মম গণহত্যা মানে জেনোসাইড। আমি কিন্তু ওনাদের প্রেস রিলিজ দেখে পড়ছি। সো এই প্রেস রিলিজে গণহত্যা যখন বলেছে, সম্ভবত মিস্টার মজুমদার উনি নিজের যে ব্যাখ্যাটা দিলেন, গণহত্যা হওয়ার জন্য পার্টিকুলার কিছু শর্ত আছে। এইটা ল নিয়ে যারা পড়াশোনা করে ন্যূনতম ধারণা থাকলে তাদের জানার কথা। এই জায়গায় এথনিক কোনো ব্যাপার থাকতে পারে, অথবা রেশিয়াল কোনো ব্যাপার থাকতে পারে, ন্যাশনাল কোনো ব্যাপার থাকতে পারে, অথবা রিলিজিয়াস কোনো গ্রুপের পর এই যে ওয়াইড স্প্রেড যে অ্যাটাক যেটা, এবং সেটা অবশ্যই সিস্টেমেটিক, এবং তারপরে এটা গণহত্যার দিকে আগাতে থাকে। তো ওই যে সিলেটের পলাতক সাবেক মেয়র যিনি নিজেই মামলার আসামি, উনি কি করলেন, উনি অভিযোগটা যেটা জমা দিচ্ছেন গণহত্যার, তার মানে এটা বাই ডিফল্ট উনি যে কমিউনিকেশন করেছেন স্টিল ইজ এ প্রবলেমেটিক থিং। 2 নম্বর ব্যাপারটা আমি বলি, এই ব্যাপারটা যখন কমিউনিকেট করেছে, এই ব্যাপারটা কমিউনিকেট করার পরে ধরলাম কমিউনিকেট করলো, কেউ করতেই পারে, এটা যে কেউই করতে পারে, তানভীর আহমেদ আপনিও করতে পারেন, কাজী ওমর ফয়সালও করতে পারে, আমিও করতে পারি। এবং আপনি যে আরেকটা কথা বললেন না, যে শেখ হাসিনার বিরুদ্ধেও এই ধরনের অভিযোগ আনা হয়েছে কিন্তু তারা কথা বলতে চায়নি, কারণ এটার কিছুটা নর্ম আছে। যখন ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচ থেকে কোনোভাবে করা হয়, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে হিডেন রাখারও একটা ব্যাপার আছে, কিন্তু এটা ম্যান্ডেটরি কোনো কিছু না। আর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, যখন এই ফোরামে, দেশীয় কোনো ফোরামে যদি বিচার করা যায়, তখন কিন্তু আগে দেশীয় ফোরামের বিচারটা নিশ্চিত করা হয়। আপনি জানেন যে শেখ হাসিনা বাংলাদেশে অনেকগুলো হত্যা মামলার আসামি, এবং তাকে এই বিচারটা করার পাশাপাশি একটা পর্যায়ে জানেন যে সে তো পলাতক, অবৈধ খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা পলাতক, এবং উনাকে পরে যেটা করা হবে। আমার মাঝে মধ্যে তো আমাকে প্রশ্ন করতে হবে, তাহলে আমার ভূমিকাটা আসলে কি এখানে? না, হ্যাঁ শিওর তানভীর ভাই, এক্স্যাক্টলি শিওর তানভীর ভাই, প্লিজ। তারপরে আমিও একটু কথা বলার সুযোগ যদি পাই আর কি, প্রশ্ন করার সুযোগ যদি পাই। এখন প্রফেসর ডক্টর ইউনূসের এখন অধীনে যে সরকার রয়েছে, সেই সরকার শেখ হাসিনার বিরুদ্ধে, সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে ওয়ারেন্ট জারি করা হয়েছে, এবং তার বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে। আমি জানি না প্রতিদিনই কি পরিমাণে মামলা হচ্ছে। এখন তিনি তো রাষ্ট্র ক্ষমতায়, তো ইন্টারপোল আছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের অধীনে তাকে দেশে ফিরিয়ে নিয়েও তো মামলার মুখোমুখি করা যায়। কিন্তু আমরা দেখেছি এর আগে যখন বিগত সরকার ছিলেন ক্ষমতায়, অর্থাৎ আওয়ামী লীগের সরকার ছিল, তখন তারেক রহমানের বিরুদ্ধে ওইভাবে আন্তর্জাতিক মামলা করা হয়েছে। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারে অং সান সুচির বিরুদ্ধে ওই ধরনের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। কোনো একটি মামলাই তো আসলে বা অভিযোগগুলো আমলে নেয়নি। বার্মার এই ধারাবাহিক কিলিং, এটাকেও তো প্রমাণিত করে সেটা পর্যন্ত নেয়নি। এক্স্যাক্টলি। আদৌ এই যে সাধারণ মানুষকে একটা ধারণা দেওয়া, একটা মামলা করে বা অভিযোগ একটা ইমেল করেই, একটা রেফারেন্স নাম্বার নিয়েই আপনি বলছেন আপনি শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেছেন, আর অন্য পক্ষ বলছে যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। সাধারণ মানুষ কি তাহলে এই ধরনের কর্মকাণ্ডে বিভ্রান্ত হচ্ছে না? অবশ্যই, অবশ্যই তানভীর ভাই, এটা বিভ্রান্ত হওয়ার জায়গাটা কি, আমরা অনেক ক্ষেত্রে যেটা বলি যে লয়ের যেটা প্রসেস, সেই প্রসেসটা ফলো না করে অনেকে যেটা করার চেষ্টা করে, এইটাকে পাবলিসিটি করার চেষ্টাটা করে, ফুল প্রসেসটা না বুঝে। মানুষ যখন শুনবে রোম স্ট্যাটিউট, তখন মনে করবে বাপরে বাপ কত না জটিল প্রক্রিয়া, মামলা বুঝি হয়ে গেছে। এবং আপনার প্রশ্নটা কিন্তু খুবই ভ্যালিড। দেখেন, মিয়ানমারের ওই কেসেও কিন্তু বিচার করা যাচ্ছে না ঠিক মতো, এবং আমি জানি না শেষ মুহূর্ত পর্যন্ত এটা করা যাবে কিনা। আর একটা ইন্টারেস্টিং তথ্য দেই, তাহলে আপনার কাছে পুরো ব্যাপারটা আরো ক্লিয়ার হবে, এবং যারা অডিয়েন্স আছে তাদের কাছেও ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখেন, বলা হচ্ছে 5 থেকে 8 আগস্ট পর্যন্ত গণহত্যার দায়ে এই সরকারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, এই সরকার শপথ গ্রহণ করেছিল কবে?
8 তারিখ রাতের বেলায়, তাহলে ওই টাইমের ভেতর তো তারা নন এক্সিস্টেন্ট, দে ওয়ার নট গভর্নমেন্ট। আপনি যে তাইলে গভর্নমেন্টের সব উপদেষ্টাদের নামে যে ইভেন কমিউনিকেশনটাই দিলেন, তারা তো ওই টাইমে সরকারি না, এবং স্টেট পার্টি হিসেবে, ওই স্টেট মেশিনারি হিসেবে এই ঘটনাগুলা ঘটেনি, এবং যেভাবে বলা হচ্ছে সেটা অনেক বেশি ওভার হাই। আপনি So, ডক্টর ইউনূসকে এই ধরনের মামলা যেটা, হ্যাঁ, এই জাতীয় মামলার যেটা তানভীর ভাই আমার কাছে যেটা মনে হয় এটা হাইপটা অনেক বেশি, কিন্তু এখন পর্যন্ত কার্যকারিতার দিকে নেই। কিন্তু প্রশ্ন নেন না, মাঝে মাঝে প্রশ্ন নেন। আপনি হ্যাঁ, প্লিজ বলেন, আপনি উত্তর দেবেন। হ্যাঁ প্লিজ বলেন, প্লিজ। ডক্টর ইউনূসের এই নেতৃত্বাধীন ৬২ জনের উপদেষ্টাকে আপনি বাঁচিয়ে দিলেন, কারণ ওনারা ৫ থেকে ৮ এর মধ্যে শপথ নেন নাই। তো যিনি যে মা পুত্র সন্তান হারালেন, যিনি কন্যা আহত হলেন, শিশু সন্তান হারালেন, সাধারণ মানুষ এর মৃত্যু হয়েছে। তো উভয় সরকারের আমলে, অর্থাৎ পূর্ববর্তী শেখ হাসিনা সরকারের আমলেও হত্যাকাণ্ড হয়েছে শত শত, এবং ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও শত শত হত্যাকাণ্ড হয়েছে। এটি শুধু ৫ থেকে ৮ই আগস্ট পর্যন্ত না, এর পরবর্তীতেও ম্যাস কিলিং হয়েছে। আওয়ামী লীগের দলীয় কর্মীদের হত্যা হয়েছে, তাদেরকে লুটপাট করেছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, সংখ্যালঘুদেরকে হত্যাকাণ্ড হয়েছে, তাদেরকে অপদস্থ করা হয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো এই যে ভিকটিম, এই ভিকটিমদের ন্যায় বিচার কে কার কাছে চাইবে? আপনারা তো ২ রাষ্ট্রপ্রধানকে বা সরকার প্রধানকে বাঁচিয়ে দিলেন, ২ পক্ষ। তো সাধারণ মানুষের যাওয়ার জায়গাটা কোথায়? আমার প্রশ্ন শেষ। ওকে, আমাকে একটু ধৈর্য ধরে শুনবেন। প্রথম কথাটা হলো, প্রত্যেকটা মৃত্যুই ক্ষতিকর, কারণ আমি না, এই যে ভিন্ডিক্টিভ ভাবে কোনো মৃত্যু হচ্ছে, যে কোনো মৃত্যুই আসলে মানুষের জন্য খুবই ক্ষতিকর। এইবার আমি আপনার পয়েন্টে একটু চলে আসি। আপনি যখন আমাকে বলছেন শেখ হাসিনার সময় শত শত হত্যা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় শত শত হত্যা হয়েছে, এই প্রপোজিশনটা শুধুমাত্র প্রবলেমেটিকই না, অত্যন্ত আপত্তিকর। শেখ হাসিনার টাইমে শত শত না, আপনি দুইটাকে আপনি লেবেল করে ফেলেছেন। আপনি কি খেয়াল করে দেখেছেন? একটা ফ্যাসিস্ট রেজিম বিগত 15টা বছর ধরে দেশে দমন পীড়ন, খুন এবং কি পরিমাণ নিপীড়ন চালিয়েছে, এমনকি এই জুলাই গণ অভ্যুত্থানে 2000-এর ওপরে মানুষকে মেরে ফেলেছে। আপনি কিন্তু 17 ঘরে নামিয়ে নিয়ে এসেছেন। জুলাই গণ অভ্যুত্থানেই 2000-এর উপরে মানুষ মেরে ফেলেছে, 25,000-এর মতো মানুষ আহত, কোনোদিন চোখে দেখবে না, নর্মাল লাইফে ব্যাক করবে না, শুধুমাত্র জুলাই আগস্টের গণ অভ্যুত্থান। তার আগের 15টা বছর, প্রত্যেকটা বছর শেখ হাসিনা যে কাজটা করছে, প্লিজ আমাকে শেষ করতে দিবেন। আপনার প্রশ্নটা পেয়েছি তানভীর ভাই, আপনি সম্পূর্ণ প্রশ্নটা আমি আর এটা একটু ক্লিয়ার করতে হবে প্লিজ। হ্যাঁ, আমি একটু দেব, বলেন। হোক, সহস্র হোক, অযুত নিযুত হোক, সংখ্যাটা নিশ্চয়ই আলোচনায় আসবে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাটা দায়ের করে অভিযোগটা দিয়ে এই যে দীর্ঘ প্রক্রিয়া, 30 বছর লেগে যায়। আমি কিছুক্ষণ আগে গবেষণার রিসার্চ পেপারটা দেখছিলাম, যে ওই যে দেখবেন মামলার রায় হয় দিন শেষে খুবই কম। কম্বোডিয়ার এক্সাম্পলটা, তো 30 বছর লেগে গেল। ততদিন পর্যন্ত 30 বছর শেখ হাসিনা বেঁচে থাকবেন কিনা আমি জানি না। তো 30 বছরে এই মামলা করতে গিয়ে, তো যিনি এই এখনকার ভিকটিম, তাদের জন্য ন্যায় বিচার কিভাবে প্রতিষ্ঠিত হবে যদি একটু বলেন। তাদের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি যেটা বলি, আমাদের জেনারেশনাল কিছু বায়াসনেস আছে কোর্ট সিস্টেমে প্রত্যেকটা জায়গাতেই, এবং দায়মুক্তির যেটা কথা সেটা কিন্তু 8 আগস্ট পর্যন্ত দেয়া হয়েছে। কিন্তু তারপরের যে অভিযোগ, কেউ যদি মনে করে, লাইক কেউ লন্ডন গিয়ে আছে, কেউ অন্য জায়গায় আছে, কেউ যদি মনে করে যে সে দেশে আসবে, তাকে তো দেশে আসতে আইনগতভাবে কোনো বাধা নাই। আমি তো চাই যে সিলেটের যে সাবেক পলাতক মেয়র, উনি নিজেও আসামি, উনি দেশে চলে আসুক। দেশে আসলে কি সরকার বলবে যে তুমি দেশে এসো না? ইভেন শেখ হাসিনারও যদি মনে হয় যে দেশে এসে মামলা করবে, উনি দেশে আসুক, মামলা করুক। এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা হলো, এরা যে মামলাটা করবে, আমার কথা যেটা প্রত্যেকটা জায়গাতে, এবং আর এর আগে সাবস্টেন্সিয়েট একটা ব্যাপার করার দরকার আছে, দায় মুক্তি নিয়ে, তা না হলে অনেকের ভেতরে আবার অনেক ঢাক ঢাক গুড়গুড় করার প্রশ্ন আসতে পারে। কারণ এই আমাদের যে আজকে বসায় এই জায়গার প্রপোজিশনে মিস্টার মজুমদার প্রথমেই যেটা বলেছিলেন, এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত উনি মেনশন করতে চেয়েছিলেন 15 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত দায় মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু উনি বোধহয় জানেন না এই নজিরটা এইবারই প্রথম নয়, এই নজির ক্রমাগত ভাবেই ছিল। এবং বাংলাদেশে প্রথমে দায় মুক্তি কবে দেওয়া হয় তানভীর ভাই নিশ্চয়ই আপনার জানা থাকার কথা, অডিয়েন্স যারা জানেন না তাদেরকে আমি বলে দেই। 1971 সালের 1 মার্চ থেকে শুরু করে 1972 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত দায় মুক্তি দিয়ে দেওয়া হয়েছিল। তার মানে দায় মুক্তির যে কালচারটা, এবার খেয়াল করে দেখেন। এবং এই যে প্রথম দায় মুক্তি,
তার মানে দায় মুক্তির ব্যাপারটাও কেউ যদি মনে করে এইবারই প্রথম দেওয়া হয়েছে, এই টাইপও কিন্তু শোরগোল আসে, কারণ বর্তমানে কি অনেক বেশি প্রোপাগান্ডার যুক্ত, মানুষ দেখবে একটা হাইপ তুলবে এইবারই বোধহয় প্রথম এই ধরনের দায় মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু এই কথাটাও কিন্তু সঠিক না। সেই ৭১ সালের পরেও ১৯৭২ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশে প্রথম দায় মুক্তি দিয়ে দেওয়া হয় মুক্তিযোদ্ধাদের, এবং তারপরেও কিন্তু ৭১-এর ১৬ই ডিসেম্বরের পরে কি বিভিন্ন জায়গায় আক্রমণ হয়নি? হয়েছে। আমাদের দেশের মুক্তিযোদ্ধা যারা ছিলেন এমনকি তারাও কিন্তু বিভিন্ন জায়গায় ভিকটিম হয়েছেন। আপনাকে পার্টিকুলারলি দুই একটা জায়গা, আমি আসলে আলোচনাটা অন্যদিকে চলে যাবে ওই জন্য আমি টানছি না, কিন্তু ইতিহাসের আলোচনা টানলে দেখতেন অনেক ক্ষেত্রে মুক্তিযোদ্ধা পরিবারও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভিকটিম হয়েছে নানা জায়গায়, এবং দায় মুক্তিটার জায়গাটা ছিল ৭২ সালে। সেদিকে আমি আলোচনাটা টানবো না, তাহলে চলে যাবে ইতিহাসের অনেক লম্বা আলোচনায়। আপনাকে আমি যেটা বলছি, যারা মনে করছে যে ঠিক আছে তারপরেও যে ধরনের বিচার চাওয়া দরকার, কারণ আপনি জানেন আইসিটি ট্রাইব্যুনাল আছে, তারাও কিন্তু অভিযোগ দায়ের করতে পারে, ঠিক না? এবং বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের আইনেও যারা বাইরে আছেন তারা বাংলাদেশে ব্যাক করুক, ব্যাক করে এসে তারা মামলা করুক। আমি চাই শেখ হাসিনা এসে মামলা করুক, নিঝুম মজুমদার এসে মামলা করুক, এবং যারা যারা আছে তারা দেশে ব্যাক করে মামলা করুক। তারা দেশে ব্যাক করতে চাইলে কেউ সম্ভবত বাধা দিবে না। ধন্যবাদ। আমি একটু কাজী ওমর ফয়সাল আপনার কাছে জানতে চাইছি, যে প্রশ্নটা আমি বারবার সৈয়দ আব্দুল্লাহর কাছ থেকে আসলে বোঝার চেষ্টা করছিলাম, আপনি একটু একাডেমিক পার্সন, সে কারণে একটু জানতে চাই। যেমন বিগত সরকার ১৬ বছর ক্ষমতায় ছিল এবং অত্যন্ত শক্তিশালী সরকার ছিল, এবং সকল মেকানিজম থাকার পরেও, যেমন বিদেশে তারেক রহমান ছিলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তো তার বিরুদ্ধেও এ ধরনের মামলা হয়েছে, ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি হয়েছিল, ওনাকে কিন্তু আনা যায়নি, ফিরিয়ে এনে বাংলাদেশে বিচার করা যায়নি। তো ওনার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ ছিল, সেই অভিযোগগুলোর যারা ভিকটিম, তাদের ন্যায় বিচার আসলে নিশ্চিত হয়নি। তো একটি সরকার পরিবর্তন হয়ে গেল কিন্তু আমার মূল আগ্রহের জায়গাটি হচ্ছে সরকার পরিবর্তন হয়ে যাচ্ছে, সরকার প্রধানরা দায় মুক্তি পাচ্ছেন, কিন্তু সাধারণ মানুষ যেখানে প্রাণ দিয়েছে তাদের ন্যায় বিচার নিশ্চিত করার দায়িত্ব কি আসলে? একাডেমিক বিশ্লেষণ। এখানে আমি আমি যতটুকু জানি যে তারেক রহমানের এগেইনস্টে কোনো ক্রিমিনাল ক্রাইমস এর কোনো অভিযোগ নাই, মানে জাতীয় কমিউনিস্ট হিউম্যানিটি কোনো জেনোসাইডের কোনো অভিযোগ নাই। তার এগেইনস্টে জেনোসাইডের অভিযোগ নাই, আমি বলছি অন্যান্য মামলা ছিল। দুই রাষ্ট্রপ্রধান, তাদেরকে কোনো একটি কেস স্টাডি আমাদের কাছে নাই যে এটি খুব স্বল্প সময়ের মধ্যে হয়। কম্বোডিয়ার বিষয়টি ৩০ বছর হয়েছে, আমি জানি না যে মায়ানমারের মামলা কত বছর ধরে চলছে। হ্যাঁ, তো এই যে লম্বা সময় ধরে ভিকটিমও মারা যেতে পারেন, এবং যার বিরুদ্ধে অভিযোগ তিনিও বেঁচে থাকবেন কিনা এর কোনো গ্যারান্টি নাই। সাধারণ মানুষের ন্যায় বিচারের জায়গাটিকে নিশ্চিত করবে। না, এখানে আমি একটা কথা বলতে চাই, আপনি যেটা বলছেন যে এই পর্যন্ত কোনো বিচার হয়নি, সেটা কিন্তু না, অনেকগুলো বিচার কিন্তু হয়েছে। হেড অফ দ্য স্টেটের বেশ কিছু বিচার রোয়ান্ডাতে হয়েছে, ইসরা হয়েছে, ইউগোস্লাভিয়াতে, কসোভোতে এখন বিচার চলছে, বেশ কিছু হয়েছে, হয় যে নেই সেটা না। তবে হ্যাঁ, এটা সত্যি যে হচ্ছে যে আপনার এই জাতীয় সরকার প্রধানদের বিচার খুব কঠিন, কারণ এদের কিছু ইন্টারন্যাশনাল লবিং থাকে এবং মানে ক্যাটস লাইফ 9 লাইফস কঠিন হয়ে যায় কিছুটা। ইকো হচ্ছে আমার কথা বলতে সমস্যা। আচ্ছা, আমি সৈয়দ আব্দুল্লাহর কাছে আবার একটু ফিরছি। সৈয়দ আব্দুল্লাহ, জি আমার কথা, জি ভাইয়া, আচ্ছা উনি শেষ করে যাচ্ছে আপনার, ঠিক আছে আপনি শেষ করুন। কোনটা কারণে ইকো হচ্ছে, কথা আমার এখানে ব্যাক আসছে, সেজন্যই বলছি। সো না, এক্ষেত্রে বিচারটা কিন্তু খুব লং টাইম নাই, এটা সত্যি। তবে একটা জিনিস এখানে ভুল বোঝা হচ্ছে যে আইসিসি কে কিন্তু আপনি যদি মানে ইয়াতে ইনফরমেশন দেন, আইসিসি কিন্তু কেস নিয়ে ডিল করে না, ডিল করে সিচুয়েশন নিয়ে। এবং যখন আইসিসি যদি কোনো দিন, আমার মনে হয় না করবে, এই জাতীয় কমপ্লেইনের রেসপন্ড করে, তখন কিন্তু পার্টিকুলারলি 5 থেকে 8 অগস্ট দেখবেন না, দেখবে হচ্ছে 18 জুলাই থেকে যতদূর পর্যন্ত আছে ওই পর্যন্ত, অথবা আরো বেশি, অথবা 2010 সাল থেকে যতদিন সময় আছে। এবং সেই ক্ষেত্রে কিন্তু প্রসিকিউটর কিন্তু দুই পক্ষেরই কিন্তু যা অভিযোগ যেগুলো আছে তাদের স্ট্যান্ডার্ড ফলো করে। এবং আপনি যেটা মিয়ানমারের কথাটা বললেন, মিয়ানমারের যেটা সমস্যা সেটা হচ্ছে যে আইসিসি কিন্তু ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া করে না, যেটা আমাদের আইসিটিভি রিতে আছে, অনেক ক্রিটিসাইজ। রিসেন্টলি ইউকে সুপ্রিম কোর্টের ডিসিশন দিয়েছে চৌধুরী মনুদ্দিন ভার্সেস সেক্রেটারি অফ স্টেটের। সো আইসিসি তে কোনো ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া হয় না, এবং এই জন্য এদেরকে আপনি সর্বোচ্চ অ্যারেস্ট ওয়ারেন্ট পর্যন্ত যেতে পারবেন। তারপরে আপনি যদি যেতে চান ফ্রেমিং অফ চার্জের জন্য, সেক্ষেত্রে আপনাকে এই অ্যাকিউজকে আপনাকে কোর্টের সামনে নিয়ে আসতে হবে। এই জন্য মূলত হচ্ছে এই বিভিন্ন যে জায়গাগুলো আছে, বিশেষ করে মিয়ানমারের যে কেসটা আছে, বেশি দূর আগাচ্ছে না, এটা হচ্ছে রিজন। আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে এই জাতীয় বিচারগুলো আসলে অনেক বেশি সময় লাগে। আপনি যেহেতু ইউকেতে থাকেন, আপনি কিন্তু পিনোচের কেসটা জানেন, পিনোচের ক্ষেত্রে কি হয়েছিল।
সো পিনোচেট কিন্তু এবং এরকম বেশ কিছু বই আছে। একজন ভদ্রলোক আছেন ব্রড, রুডি ব্রড, উনি একটা বই লিখেছেন হাউ টু ক্যাচ ডিটেক্টর। খুব সম্প্রতি হচ্ছেন একজন চাঁদের একজন ডিটেক্টর ছিলেন, হিসেন হাভরে। ওনাকে নিয়ে অনেক মানে জার্নালিস্টরা হলো বিটুইন সেনেগাল এন্ড বেলজিয়াম, এন্ড ফাইনালি একটা হাইব্রিড ট্রাইব্যুনাল করা হলো, সেখানে বিচার করা হলো। সাধারণত ইন্টারন্যাশনাল কোর্ট গুলা ডেথ পেনাল্টি দেয় না, সো লাইফ প্রিজন ছিল এবং উনি মারা যান হচ্ছে কোভিডের সময়। সো এই যে বিচার যে হয় না, দ্যাটস নট ট্রু। হয়, সময় লাগে, কিন্তু উই নিড টু ওয়েট ফর দ্য টাইম। এখন ইউরোপে কিন্তু থার্ড একটা ওয়েভ আছে, সেটা হচ্ছে ইউনিভার্সাল জুডিশিয়াল কেস, ইউকেতেও আছে। আপনি মাঝে মাঝে দেখবেন নিউজে হচ্ছে যে সিরিয়ান কোনো অথবা ইরাকি কোনো হচ্ছে এই যে বিভিন্ন ক্রিমিনাল যেগুলো আছে সেগুলা ওদের ইউনিভার্সাল জুডিশিয়াল কোর্টে বিচার হচ্ছে। তো এই ক্ষেত্রে যদি আমার অনেকে বলে থাকেন যে ফর্মার রেজিমের অনেকে ইউকে বিভিন্ন ইউরোপিয়ান দেশে আছে, সেই ক্ষেত্রে আপনি যদি কোনোদিন দেখেন যে লোকাল কোর্টে ওদের বিচার হচ্ছে, ইট উইল নট বি এ নিউ থিং। তো এরকম আছে। এখন এই ক্ষেত্রে ইউ হ্যাভ টু ওয়েট। আসলে ওয়েট করার কিছু নাই, কারণ স্টেট সভরেন, আপনি কিভাবে নিয়ে আসবেন? ঠিক আছে, আপনি আমাদের ইন্ডিয়ার সাথে যেটা বলছেন, শেখ হাসিনার কথা আসলো, ইন্টারপোলের কথা বললেন, ইন্ডিয়ার সাথে আমাদের এক্সট্রাডিশন ট্রিটি আছে। আমাদের দুইটা দেশের সাথে এক্সট্রাডিশন ট্রিটি আছে, একটা হচ্ছে ইন্ডিয়া, একটা হচ্ছে আপনার থাইল্যান্ড। এই এক্সট্রাডিশন ট্রিটি থাকা সত্ত্বেও, আমার দুটো লেখা আছে এই বিষয়ে, দুটো অপারেট আছে এই বিষয়ে, সত্ত্বেও কিন্তু ওনাকে নিয়ে আসা যাবে কি যাবে না সেটা নিয়ে অনেক আছে, কারণ এই জাতীয় ডিসিশন গুলো ইজ মোর পলিটিক্যাল দ্যান লিগাল। তো এই ক্ষেত্রে আসলে উই নিড টু ওয়েট এন্ড সি। অ্যান্ড এবং বাংলাদেশের ক্ষেত্রে একটা জিনিস খুব এক্সেপশনাল, লাস্ট স্টেটমেন্ট সেটা হচ্ছে যে এই গভর্নমেন্ট, আমাদের যে এক্সিস্টিং গভর্নমেন্ট আছে, এটা কিন্তু খুব একটা বোল্ড স্টেপ নিয়েছে। সেটা হচ্ছে ওএসসিএস এর যে ইনভেস্টিগেটিভ মেকানিজম আছে, এটা কিন্তু উনি কিন্তু ওনাকে এই টিমটাকে কিন্তু বাংলাদেশ কিন্তু অ্যাকসেপ্ট করেছে, যেটা হচ্ছে আর্লিয়ার গভর্নমেন্ট কিন্তু মানে সাড়া দেয়নি, কিন্তু এই গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করেছে, দে আর ইনভেস্টিগেটিং। এবং ইংলিশ গভর্নমেন্ট কিন্তু জানে যে এই মেকানিজম যদি আসে, সেক্ষেত্রে কিন্তু ওই 5 থেকে এই যত অগাস্ট পর্যন্ত আছে ওই পর্যন্ত কিন্তু বিচার করবে, ইনভেস্টিগেট করবে, এটা কিন্তু জানে। সুতরাং যে কথাগুলো আসছে, বিভিন্ন ডিসইনফরমেশন মিসইনফরমেশন আমরা জানি অথবা না জানি, এগুলো নিয়ে কিন্তু ভেরিফাই কিন্তু এখন চলছে। সো মনে হয় আমাদের এই রিপোর্টটা আসলে কথাটা বলতে সুবিধা হবে, বাট স্টিল কোনো না কোনো ভাবে এগুলোর বিচার হয়, কোনোভাবে রেমেডি হয় অথবা হয় না, কিন্তু একটা প্রসেস চলে। ধন্যবাদ। আমি দর্শকদের প্রতি বিনীত অনুরোধ করছি, আপনারা মন্তব্য করছেন, রিয়াক্ট করছেন, কিন্তু ব্যক্তিগতভাবে যদি আপনারা আক্রমণ করেন, সেগুলো আমরা স্ক্রিনে দেখাতে পারবো না। আপনাদের যদি গঠনমূলক মন্তব্য থাকে, সেটি নিশ্চয়ই আমরা আলোচনা করতে পারবো। কিন্তু সৈয়দ আব্দুল্লাহ, আপনি আনমিউট করুন। আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে আপনার কি মনে হয় না যে এই মামলাগুলো শুধুমাত্রই রাজনৈতিক পয়েন্ট? শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ উঠলে প্রধান উপদেষ্টা খুশি হবেন, আবার প্রধান উপদেষ্টার বিরুদ্ধে যদি অভিযোগ দাখিল করা হয়, তাহলে বিগত সরকারের প্রধানমন্ত্রী অথবা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা খুশি হবেন। তো এটা কি রাজনৈতিক পয়েন্ট বাড়ে? ইন্টারন্যাশনাল যে কোনো ফোরামে যে কোনো ইস্যু, ফয়সাল ভাই একটা জায়গায় টান দিয়েছিলেন, আমিও ইন্টারন্যাশনাল লয়ের স্টুডেন্ট, সেই জায়গা থেকে যদি একটু ব্যাখ্যা করি, আপনি দেখবেন ইন্টারন্যাশনাল ল দিয়ে যে কোনো কিছু যদি আপনি কাজ করতে চান, এই জায়গায় লয়ের পয়েন্টের চেয়েও সবচেয়ে যেটা ইম্প্যাক্ট রাখে সেটা হলো ডিপ্লোমেসি। এবং এই ডিপ্লোমেটিক ইস্যুগুলা নিয়ে আমি কিন্তু আগেই বলেছি, আইসিসির এই যে মামলা যেগুলো, এইগুলা নিয়ে আসলে এই যে ব্যক্তিগত অতি উৎসাহ, এই ব্যাপারটা অত্যন্ত ক্ষতিকর। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের যদি একটি স্টেটমেন্ট আমি আপনাকে মনে করিয়ে দেই, এটা বুঝতে খুবই সুবিধা হবে। ইউনূস সাহেব কিন্তু কিছুদিন আগেও বলেছে, শেখ হাসিনা ভারতে যেরকম আছে, আপাতত তাকে নিয়ে আমাদের কোনো কথাবার্তা নাই। দেশের ভেতরে আপনি জানেন একটা আইসিটি ট্রাইব্যুনাল করা হয়েছে, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, সেই জায়গায় কিন্তু মামলাগুলো তোলা হচ্ছে এবং পরবর্তীতে কি স্টেপ হয় সেটা সময় বলে দিবে। কিন্তু এই সরকার ইনিশিয়ালি যেটা করার চেষ্টা করছে, ইভেন একটা এক্সট্রাডিশন ট্রিটি যেটা আছে, সেটার ভিত্তিতেও ইন্ডিয়াকে যে বারবার করে নোটিশ দেওয়া, সেটাও কিন্তু এই সরকার এখন পর্যন্ত করেনি। কারণ আপনি জানেন, একটা গণ অভ্যুত্থান ঘটে যাওয়ার পরে বাংলাদেশের রাষ্ট্রের স্ট্যাবিলিটি অর্জন করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং বিচারের ক্ষেত্রে শেখ হাসিনার বিচার তো বাংলাদেশের আইসিটি ট্রাইব্যুনাল যেটা হবে সেখানে তো চলছে, শুধু শেখ হাসিনা না, শুরু হবে। শেখ হাসিনার পাশাপাশি আরো যারা যারা পারপেট্রেটর আছে প্রত্যেকেরই কিন্তু বিচারটা শুরু হবে। সো আমার কাছে মনে হচ্ছে গভর্নমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে তারা আগে আইসিটি ট্রাইব্যুনালের দিকেই তারা আগ্রহী, এবং পরবর্তীতে সময় বলে দিবে কিভাবে প্রসিড করবে। কোনো কারণে যদি দরকার হয়, অবশ্যই ইন্টারন্যাশনাল ফোরামে বাংলাদেশ গভর্নমেন্টের জায়গা থেকে আগানোর দরকার হতে পারে। তার কারণ হলো সেই অপশনটা কিন্তু গভর্নমেন্টের কাছে আছে।
আছে এই সেন্সে বলছি, এই যে ক্রাইম গুলা ঘটেছে এটা কিন্তু বছরের পর বছরদের ওয়াইড স্প্রেড ওয়েতে, সিস্টেমেটিক ওয়েতে যে ক্রাইম গুলা ঘটেছে এইগুলা দিয়ে আপনি শেখ হাসিনাকে ফ্রেম করতে পারবেন। কিন্তু প্রবলেমটা হলো দুইটা ব্যাপার ইকুইভ্যালেন্ট না। আমি কিন্তু উইথ ডিউ রেসপেক্ট আমি আপনাকে একটা কথা বলি, আমি আগেই বলেছি একটা সিঙ্গেল প্রাণও যদি যায়, ইনফ্যাক্ট কেউ যদি আমার পলিটিক্যাল শত্রুও হয়, কাউকে যদি আমার পলিটিক্যাল অপোজিশনেও দাঁড়িয়ে থাকে, আমি আসলে না কখনোই চাই না যে তারও প্রাণটা ঝরে যাক। আমার স্ট্যান্ডটা কিন্তু খুবই ক্লিয়ার, আমি এই ধরনের যে কোনো প্রাণহানিরই বিপক্ষের একজন মানুষ। এবং যে ঘটনাটা ঘটছে দেখেন আপনি, এই যে খুশি করার জন্য, ইনফ্যাক্ট শেখ হাসিনারও যে অফিসিয়াল কাজ জায়গা থেকেও যে ব্যাপারটা করা হচ্ছে ব্যাপারটা তা না, কেউ একজন অতি উৎসাহী হয়ে এই কাজটা করছে, এবং দেখেন যারা করছে তারাও কিন্তু পলাতক এবং মামলার আসামি। এই কাজটা করে আলটিমেটলি রেজাল্টটা কিন্তু হয় না। না, এবং পলাতক যেসব গ্রাউন্ড মামলার আসামি এগুলো তো আসামিও না, প্রমাণিত হয়। ইনফ্যাক্ট আসামিও না, হয়। ইনফ্যাক্ট জাস্ট অভিযোগ। কমিউনিকেশন করা হয়েছে, অভিযোগ। কমিউনিকেশনটা করা হয়েছে। তো অভিযোগ খেয়াল না করে হয়। দেখেন তানভীর ভাই, এই কাজটা করার কারণে যেটা সবচেয়ে বড় প্রবলেমটা হয়ে যাবে, একেবারেই ভেগ কিছু গ্রাউন্ড, একেবারেই অযৌক্তিক কিছু গ্রাউন্ডে অতি উৎসাহ দেখে এই যে মামলাটা, মানে মামলাও না, অভিযোগটা জানানো হচ্ছে, এতে করে কিন্তু লিগ্যালিটি একদম প্রথমেই ভয়েড অ্যাব ইনিশিও হয়ে যাচ্ছে। নাম্বার ওয়ান, গণহত্যা হয়েছে হয় নাই। নাম্বার টু, ওই টাইমে যে রাষ্ট্রের মেকানিজমের মাধ্যমে কি হয়েছে, কারণ গভর্নমেন্টে ছিল না। দেখেন যারা দায়িত্বেই ছিল না ওই টাইমে, তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে তো ঠিক অভিযোগটা আছে, জানানো এখন, হচ্ছে। এবং এখন- এটা আমার কাছে মনে হয় যে জাস্ট নিজেদের পাবলিসিটির জন্য এই কাজটা করা হয়। এটা ঠান্ডা মাথায় চিন্তা করলে, ইনফ্যাক্ট আওয়ামী লীগও তো এটা অফিসিয়ালি ঘোষণা দেয়নি, আওয়ামী লীগও অফিসিয়ালি কাজটা করেনি, এটা কিন্তু টোটালি ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ থেকে তারা নিজেদের সেলফ পাবলিসিটি করার জন্য করছে। এবং এখন, যিনি করেছেন তিনি আগেও এই ধরনের কাজ তো করেছেন এখন অনেক যারা বেশি। আদালতে গিয়ে মামলা যেগুলো হয়েছে, আসামি পক্ষের আইনজীবীদেরকে আদালত প্রাঙ্গণে আক্রমণ করা, তাদেরকে মারধর করা এবং মব নিয়ে গিয়ে শিক্ষকদের উপর হামলা করা, যে কোনো সচিবালয়ে গিয়ে হামলা করা, কিছু হলে আপনি ফেসবুক স্ট্যাটাসে দিবেন রাজুতে আয়, রাজুতে আসেন। তো এইগুলো মানে আপনি ভায়োলেন্সকে উস্কে দেওয়া, যে কোনো কিছু যদি আপনার মনোভূত না হয়, আপনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাজু ভাস্কর্যের সামনে মানুষ জড়ো করলেন, তারপর আপনি মব নিয়ে আপনি যা ইচ্ছা তাই করলেন। তো তাহলে এটি কোন রাষ্ট্রের কাঠামো? অবশ্যই এই ব্যাপারগুলা দুঃখজনক। আমি রাষ্ট্রটা যে মুহূর্তে দাঁড়িয়ে গেছে, যদি এই গভর্নমেন্ট একটু উইক গভর্নমেন্ট, তো তারপরেও আমি এক্সপেক্ট করছিলাম কোর্ট চত্বরটা যাতে পবিত্র একটা কোর্ট চত্বরই থাকে। আমি এক্সপেক্ট করছিলাম কোন জাতীয় ঘটনায় এখনো জনমত গড়ে তোলার জন্য সবাইকে এক করে ডাকতে হবে, এই কাজটা না, বরং পুলিশ তাদের ভূমিকা পালন করবে, আর্মি তাদের ভূমিকা পালন করবে, কোর্ট তাদের ভূমিকা পালন করবে। কিন্তু কথাটা একটা আছে, আপনি ওদের ভুলে গেছেন। আপনি যে মুহূর্তে কথা বলছেন, একটা গণ অভ্যুত্থানের পরে আপনি কথা বলছেন, তার মানে হঠাৎ করেই আপনি হাবিয়া দোজক থেকে জান্নাতুল ফেরদৌস দুইটাতে জাম করা যায় না, মাঝে একটা অস্থির টাইম চলে। আমি কিন্তু বলছি না যে এটা জাস্টিফাইড, কিন্তু প্রেক্ষাপটটা বোঝা জরুরি। যেমন দেখেন, ক্রাইম ঘটলেও ওই যে রাষ্ট্রের প্রধান কয়েকটা উদাহরণ কাজী ওমর ফয়সাল ভাইও দিচ্ছিলেন, তাদেরকে ফ্রেম করা যায়নি, তাদেরকে কিন্তু ফ্রেম করা যায়নি। সবাইকে তো সরিয়ে দেওয়া হয়েছে, পুলিশ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেনাবাহিনীর না শুধু তাই না, সরানো হয়নি। আমি আসছি, আমি আসবো, আমি আসছি, তো আমার কথা আমি আসছি ওই জায়গাতে। বিপ্লব করলো যে আমি শেষ করিনি কিন্তু তানভীর ভাই, সেই ছাত্ররাই তো Let me finish, please. সরকারই তো ক্ষমতায়। অবশ্যই আমি সেই জায়গায় আসছি। আমি কিন্তু তাহলে ওইটা আবার প্রথমেই সেই বললাম শিক্ষার্থীদেরকে যে এইটা কেন হওয়া রাজুতে উচিত ছিল না। আক্রমণ করা হয়? রাজুতে আসো এই কারণেই বলতে হয় কারণ পাশের দেশ থেকে একজন পলাতক খুনি স্বৈরাচার ফোনটা ফাঁস করে দেশের ভেতরে টুপ করে ঢুকে পড়ার কথা বলে। আপনি এই দুইটা প্রেক্ষাপট একসাথে যদি না আনেন, তাহলে কিন্তু মনে হবে যে বোধহয় এরাই শুধু কাজ করছে। অবশ্যই আপনি বলতে পারেন সরকারের, আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী, আপনি দেখেছেন একটা জায়গায় একজন স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে পুলিশকে কেন পালিয়ে যেতে হয়, এটার উত্তরটাও জানা তাহলে জরুরি। তার মানে বিগত 10 বছরে তারা পুলিশ ছিল না, তারা ছিল দলীয় লীগের পারপাস সার্ভ করা লোক। কাজেই আমি বললাম না যে পুরো সিস্টেমটাই কলাপস করেছে। ব্যাপারটা যদি এমন হতো তানভীর ভাই জাস্ট ক্ষমতার পালাবদল ঘটেছে, সেটা একটা প্রেক্ষাপট। কিন্তু আমরা যখন কথা বলছি এই ঘটনাগুলো দুঃখজনক, এই ঘটনাগুলো যাতে না হয় সেটার জন্য আমাদের স্টেপ নেওয়া উচিত, এবং এই ঘটনাগুলো যত কম হয়, ইনফ্যাক্ট জিরোতে নামিয়ে আসা দেশ হিসেবে, রাষ্ট্র হিসেবে সরকারের এটা দায়িত্ব।
কিন্তু একই সাথে এটাও বুঝতে হবে এই অস্থির সময়টাকে আপনি কেন বিবেচনায় নিচ্ছেন না? বাইতুল মোকাররমের যে খতিব, সে পর্যন্ত ছিল শেখ হাসিনার একটা চেলা এবং সেও ওই গণহত্যা যারা করতো তাদেরকে প্যাট্রোনাইজ করে দোয়া দরুদ পড়তো। সো একটা ওই জাতীয় খতিবকে পালিয়ে যেতে হয়েছে, পুলিশকে কেন পালিয়ে যেতে হবে? দেখেন, সরকার আসবে, সরকার যাবে, পুলিশ তো জনগণের, পুলিশ তো রাষ্ট্রের, পুলিশ তো সরকারি ইউনিফর্ম পরে, জনগণের সার্ভিস দেওয়া তার কাজ। পুলিশকে কেন পালিয়ে যেতে হলো? তার কারণে এই সিস্টেমটাই কলাপস করেছে। এই সিস্টেমটা বিবেচনায় নিয়ে তারপর আমাদের প্রেক্ষাপটটা বিবেচনা করা উচিত। আপনি যদি ওইটা না দেখেন তাহলে মনে হবে যে হঠাৎ করেই কিছু হয়ে গেছে, কিন্তু এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট ওয়ার্ল্ড ওয়াইড যেটা হয় সেটাও বিবেচনায় রাখার দরকার আছে। আমি কিন্তু দুইটা অ্যাঙ্গেল মিলিয়েই বলার চেষ্টা করলাম। ধন্যবাদ। জনাব কাজী ওমর ফয়সাল, ওই যে আমি যেটা বলছিলাম উনি তো একটা ব্যাখ্যা দিলেন। তো এই যে রাজুতে আসো, তো এই যে রাজুতে আসো, একটি সরকার যখন দায়িত্বশীল জায়গায় থাকে তার ছায়া ছাত্র সংগঠন, যেই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনটির যেই নেতারা আছেন তারা এভাবে রাজনীতি মানে রাজনৈতিক ভাবে স্ট্যাটাস দিয়ে ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভায়োলেন্সকে উস্কে দিচ্ছেন কিনা, বা এই আহ্বানের কারণে যে ভায়োলেন্সের সম্ভাবনা তৈরি হয় বা যে সহিংসতা ঘটছে সেই সহিংসতার দায় কি রাষ্ট্র এড়াতে পারে কিনা, অর্থাৎ দায়িত্বশীল সরকার এড়াতে পারে কিনা? ইকোটা বন্ধ করলে একটু ভালো হয় আর কি। তানভীর ভাই, এর উত্তরটা আসলে আমার কাছে খুব একটা, আমি বলবো যে এর উত্তরটা বিভিন্নভাবে দেয়া যায়, আপনি যেভাবে ব্যাখ্যা করতে পারেন। বাট আমার যেটা আছে যে দেখেন, আমাদের যে মানে আমাদের ট্রানজিশনাল জাস্টিস নামে একটা কনসেপ্ট আছে। এই কনসেপ্টটা বলে যে একটা গভর্নমেন্ট যখন রিপ্রেসিভ গভর্নমেন্ট যখন ফল করে, আপনি যদি রিপ্রেসিভ মনে করেন তাকে, সেক্ষেত্রে এর পরবর্তীতে বেশ কিছু স্টেপ নিতে হয় রাষ্ট্রকে, এবং বেশ কিছু সময় আপ অ্যান্ড ডাউন চলে। এর প্রেক্ষাপটে কিন্তু এই গভর্নমেন্টকে বিভিন্ন মানে বাহিনী প্রধান থেকে সরাতে হয়েছে, বিভিন্ন নিয়োগ দিতে হয়েছে, নর্মাল। কিন্তু আপনি যেটা বললেন যে এই জাতীয় উস্কে দিচ্ছে কি দিচ্ছে না, এখন এটা কি আপনি উস্কে দিয়া বলবেন নাকি উস্কে দিয়াকে কন্ট্রোল করা বলবেন, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন আসে। কারণ যেটা সায়েদ বলল যে এরকম অডিও গুলো ফাঁস হচ্ছে, আপনি এই মামলাটার কথা চিন্তা না, করেন। আমার প্রশ্নটি হচ্ছে অডিও ফাঁস হলে, আইন শৃঙ্খলা ব্যত্যয় ঘটলে, যে কোনো কিছুর সংকট তৈরি হলে এটি দেখভালের দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ আছে, বিডিআর আছে, প্রয়োজনে সেনাবাহিনীকেও সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। তো সেখানে দায়িত্বশীল বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব না নিয়ে যাদের আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব নয় তারা এই ঘোষণাটি দিচ্ছেন। আমার কথা হচ্ছে সেই জায়গাটিতে। না, এটা আসলে খুব মানে আপনি যদি বলেন যে এটা, এই প্রশ্নটা আসলে আমার জন্য খুব কঠিন হয়ে যায়, যেহেতু আমি ওদেরকে রিপ্রেজেন্ট করি না। কিন্তু আমি যতটুকু বুঝি যে এখন একাডেমিক পর্যন্ত জায়গায় তো তাদের কি শাস্তি হওয়া উচিত কিনা? না, দেখুন আপনি সবকিছুর সাথে ক্রাইম মিলাইলে হবে না। বেশ কিছু জায়গায় হচ্ছে আপনি এটাকে আপনি বলছেন এটি ক্রাইম না। আমি সেটা বলিনি। আমি বলছি যে আপনি সবকিছুকে ক্রাইমের আঙ্গিকে দেখলে হবে না। এক্ষেত্রে আপনি হিউম্যান রাইটস ভায়োলেশন বলেন, ক্রাইম বলেন, ইন্টারন্যাশনাল ক্রাইমস বলেন, দে হ্যাভ ডিফারেন্ট ফ্রেমওয়ার্কস। বাট এই ক্ষেত্রে আমি যেটা বুঝি আর কি, যে এক্ষেত্রে আমাদের এখনো কিন্তু পুলিশ কিন্তু সংস্কার আন্দোলন চলছে, এখন একটা কমিশন চলছে, এবং আমাদের পুলিশকে এখনো জনগণ বিশ্বাস করে না, এখনো বিশ্বাস করে না। এই জন্য কিন্তু এখনো কিন্তু আর্মির পরে বিশ্বাস করে অথবা অন্য কাউকে বিশ্বাস করে। এখন প্রশ্ন হচ্ছে যে এনারা কি চাচ্ছেন? এরা চাচ্ছেন যে ড্যামেজটা কন্ট্রোল করতে, রাদার দ্যান ইনক্রিজিং দ্য ড্যামেজ। এবং এই ক্ষেত্রে যত দ্রুত আমাদের এই সংস্কারগুলো হবে তত দ্রুত এই ইস্যুগুলো কমবে। এটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং। আমি এই বিষয়ে এক্সপার্ট না, সুতরাং আমি বেশি কথা বলতে গেলে এটা হচ্ছে আমরা বুঝতে পারছি আপনি এই বিষয়ে এক্সপার্ট। আমার একটা প্রশ্ন, আপনি আগে প্রশ্নটা করেছিলেন এবং কথাটা বারবার উঠছে যে আপনাদের প্রত্যেকবার বলা হচ্ছে যে ডক্টর ইউনূসের এগেইনস্ট কেস এবং হচ্ছে এই অথবা শেখ হাসিনা এগেইনস্ট কেস, এই কথাগুলো হচ্ছে। আমার একটা মন্তব্য আছে যে দেখুন, আইসিসিতে আসলে এই কার এগেইনস্ট কেস হবে এটা আসলে কিন্তু ব্যক্তি ঠিক করে দিতে পারে না। আপনি আপনার অভিযোগ জানালেন যে ইউনূসের এগেইনস্ট কেস অথবা শেখ হাসিনা এগেইনস্ট কেস, ইউ আর নট ডিসাইডার। আমি যদি সাবমিট করি, আই এম নট দ্য ডিসাইডার। এক্ষেত্রে অনেকগুলো স্টেপ পার করে তখন ডিসিশন নাই প্রসিকিউটর। সেই বিষয়টা আমরা শেষ করেছি। এখন আমরা আর একাডেমিক আলোচনায় যাচ্ছি না, আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে। ওমর ফয়সাল, আমার মনে হয় যেটা শেষের দিকে আমার জাস্ট লাস্ট কমেন্ট আমি সময় পাবেন, আপনি 30 সেকেন্ডে শেষ করুন।
জি, ধন্যবাদ। তো এই ইস্যুগুলো যে বলা হচ্ছে যে অমুকের এগেইনস্ট কেস অমুকের কেস, এগুলো পলিটিক্যাল মানে পলিটিক্যাল ক্যাম্পেইন বাদে কিছু আমার মনে হয় না। আপনি এই প্রেস রিলিজটা দেখেন 8 তারিখে, 10 তারিখে ছিল নূর হোসেন দিবস, এর মাঝে ট্রাম্প জিতলো। আপনি এটাকে অন্য কিভাবে দেখেন? এবং এই যে এই ইন্ডিভিজুয়াল কেসগুলো আইসিসি প্রথমে দেখে সিচুয়েশন দেখে ইনভেস্টিগেট করে প্রিট্রায়াল চেম্বারের অনুমতি নিয়ে, এবং তার অনেক পরে হাই স্ট্যান্ডার্ডে এই আপনার এই অ্যারেস্ট ওয়ারেন্ট গুলো আসে, ফেলিং অফ চার্জ আসে, অনেক বড় ইস্যু। এই প্রথম পর্যায়ে যে এই অ্যাপ্লিকেশনের 4 স্টেজ আমি বলছিলাম, 4 স্টেজ যেটা পলিসি পেপারে দেওয়া আছে, যেটা প্রসিকিউটর ফলো করে, আমার তো মনে হয় এটা সেকেন্ড স্টেপে যাবে, কারণ এখানে এই সাবজেক্ট ম্যাটার জুরিসডিকশন মানে যে এখানে ক্রস করবে না। আমার লেখা আছে নিউ এজে, আজকে লেখা আছে এই বিষয়ে, দেখতে পারেন আপনি চাইলে। সো এইগুলাকে পলিটিক্যাল পারপাসে কি সার্ভ করে সেটা একটা প্রশ্ন আছে। এই ক্ষেত্রে এই যখনই হচ্ছে একজন ব্যক্তির নাম উল্লেখ করা হয়, যেটা আসলে এই আইসিসি প্রসিকিউটর হচ্ছে অনেক পরে দেখে, মিয়ানমার কেসে কিন্তু এখনো দেখেনি, অনেক কেস আছে আমরা এখনো সেই দেখেনি। বিষয়টা আলোচনা করেছি, এই বিষয়টি আলোচনা অসংখ্য হ্যাঁ, ধন্যবাদ। তো দিস ইজ ফাইজাল, পলিটিক্যাল, আমি পলিটিক্যাল, এটা আর আমি কিছু দেখি না এটা বিষয়ে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আমরা আরেকটু দীর্ঘ আলোচনায় যেতে পারলে ভালো হতো। সৈয়দ আব্দুল্লাহ, আপনার সমাপনী বক্তব্য 30 সেকেন্ড সময় পাবেন। ধন্যবাদ। 30 সেকেন্ড এর ভেতরে আমি বললাম প্রত্যেকটা মৃত্যুই দুঃখজনক। এট দ্য সেম টাইম আপনার প্রশ্নগুলো যখন আসছিল আপনার কাছে মনে হচ্ছিল যে সব 8 আগস্টের পরে, কিন্তু আপনার কাছে মনে হওয়া উচিত এত বড় একটা ম্যাস কিলিং চলে গেছে, আপনি একটা বারের জন্য যদি আলোচনাতে আনতেন যে আমি এই আওয়ামী লীগের ভেতরে কোনো রিমোর্স বোধটা নাই কেন? শেখ হাসিনার ভেতরে দেখেন এত বড় কাজ করার পরেও যখন কোনো রিমোর্স বোধ নাই, তখন কিন্তু মানুষ ওইটা একসেপ্ট করছে না। আমি চাই কি জানেন, দেশে আইনের শাসন ব্যাক করুক। ব্যাখ্যা দেবেন না। আমি জুলাই অগাস্টে যতগুলো মৃত্যু হয়েছে প্রত্যেকটি মৃত্যুর ন্যায় বিচারের জন্য কথা বলেছি। আমার কথা হচ্ছে যে শুধুমাত্র রাষ্ট্রপ্রধান আর উপদেষ্টার বিরুদ্ধে আপনি মামলা করলেন, অথবা সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপনি আইসিটিতে মামলা করে দিলেন, কিন্তু সাবেক প্রধানমন্ত্রী তো গিয়ে গুলি করে মারেনি, তাই না? তো এই বিষয়গুলো সাধারণ আপনি বোধহয় জানেন না, গুলি করে মারানো হুকুমের আসামি যেটা, তার পানিশমেন্টও সেম। আপনি লিগ্যাল পয়েন্টে একটু আবার কিন্তু আমার মনে হলো যে একটু কিন্তু ওনাকে যদি আনতে না পারেন, দীর্ঘ প্রক্রিয়া হয়, তাহলে ন্যায় বিচারটা নিশ্চিত হবে কিভাবে? আপনি তো হ্যাঁ, এই জায়গাটা একটু গ্যাপ অবশ্যই হয়ে যায়। এবং পৃথিবীর এই হিসাবগুলো তো পলিটিক্যাল ডাইমেনশনের হিসাব। ওরকম হলে কি হয়, পালিয়ে গেছে, এক্সট্রাডিশন চুক্তির মাধ্যমে আসবে, ফেরত হবে, বিচার করবে, খুবই প্লেন হিসাব ছিল। কিন্তু এই ব্যাপারগুলা ভেরি মাচ ডিপেন্ডেন্ট আপন পলিটিক্যাল সিচুয়েশন আর অন্য দেশের সাথে পলিটিক্যাল রিলেশনটা কেমন চলছে। সো আমি জানি না যে সেটার আলটিমেট ফলাফলটা কি হবে, বাট প্রত্যেকটা হত্যাকাণ্ডেরই বিচারটা হওয়াটা জরুরি। কোন হত্যাকাণ্ডের বিচার ছাড়া হবে এটা হওয়া উচিত না। এবং আপনার জায়গা থেকেও আমার কাছে এই জায়গাতে একমত। এবং আমার কাছে যেটা মনে হয়েছে, আপনি কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত নিজুম মজুমদার যে কাজটা শুরু করেছিল সেটার জন্য অ্যাপোলজিটি হওয়ার কথা ছিল, সেটা আপনি শেষ করেননি। এবং একই সাথে আপনার এইটার ভেতরে ওই যে শত আর শত দুইটাই মিলিয়ে দিয়েছেন আপনার জায়গা থেকে। আর একটু দায়িত্বশীল আচরণ এক্সপেক্ট করেছিলাম। আমার বক্তব্য শেষ করেছে, কিন্তু আপনার জায়গা থেকে এই ব্যাপারে আরো আমি দায়িত্বশীল আচরণ এক্সপেক্ট করছিলাম, কারণ হোস্ট হিসেবে ইউ ডু হ্যাভ সার্টেন রেসপন্সিবিলিটিস। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমাদের এই অনুষ্ঠানে আমার অতিথিরা নর্ম ভঙ্গ করেছেন, এটি কোনো সন্দেহ নেই। এখন ন্যায় বিচারের দায়িত্ব আমি দর্শকদের উপর ছেড়ে দিয়েছি, এবং আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে এই অনুষ্ঠানটিতে আমরা গণমাধ্যমের নর্ম ভঙ্গ হয়েছে। আমরা আমার অতিথির সম্মান রক্ষায় আসলে আমরা আরো যত্নশীল হওয়া দরকার। হ্যাঁ, আমরা যখনই টকশোতে বসবো প্রত্যেকেরই উচিত আমার প্রতিপক্ষের প্রতি সম্মান দেওয়া। ব্যক্তিগতভাবে যদি আপনাদের অস্বস্তি থাকে সেটি আপনারা ব্যক্তিগতভাবে নিশ্চয়ই এটি সমাধান করবেন, কিন্তু লাইভে কিন্তু প্রবলেমটা তানভীর ভাই আপনার জায়গা থেকেই তৈরি হয়েছে, সেটাও কিন্তু আমি মুখের পর একদম স্পষ্ট ভাষাতেই বলছি। আপনি আমাকে লাইভে আমরা এমন কিছু করব না, এই যে আমি কথা বলছি আপনি আবার ফ্লোর ক্রস করছেন, এটাই হচ্ছে নর্ম ভঙ্গ হয়। আপনাকে আমি বলার সুযোগ দিয়েছি, আপনাকে অনুরোধ করেছি আমরা একে অন্যকে ফ্লোর ক্রস করবো না। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। নিশ্চয়ই পরবর্তী অনুষ্ঠানগুলোতে আমরা আরো সতর্ক হব। ভাই জাস্ট 5টা সেকেন্ড আপনি যে বললেন, তাহলে তো আমার জায়গা থেকে একটু বলাটা জরুরি। আপনি যদি নর্মাল কথা বলেন, আপনার জায়গা থেকেও আমাকে মিউট করে নিঝুমকে কথা বলার স্পেস দিয়েছেন, সেটা আপনার জায়গা থেকে হোস্ট হিসেবে নর্মটা ভঙ্গ হয়েছে। হোস্টেরও কিন্তু দায়িত্ব আছে, দায়িত্ব শুধু গেস্টদের না। ইউ হ্যাভ ভায়োলেটেড দ্যাট থিং এন্ড দেয়ারবাই আপনি বলেছেন আমি নিঝুমকে আনমিউট করে কথা বলতে দিয়েছি, এই অভিযোগটি আপনি এনেছেন, কিন্তু আপনার বিরুদ্ধে অভিযোগ আনেনি, এটাই সত্য।
আচ্ছা, আপনার কাছে মনে হচ্ছে এটি সত্য। কিন্তু আপনি যে অসৌজন্যমূলক আচরণ করেছেন, আমার অনুমতি ছাড়া আমাকে না জানিয়ে হারপিকের বোতল দেখিয়েছেন। এটি হচ্ছে হারপিকের সাথে অসৌজন্যমূলক ওর আচরণ। সম্পর্ক কি? অসংখ্য আমি ধন্যবাদ একটা আপনাকে হারপিকের বোতল আনতেই পারি, আনবার হারপিকের জন্য। সাথে ওর সম্পর্কটা কি? তা আপনি বলুন হারপিকের সাথে ওর কি সম্পর্ক? কেন আপনি আনবেন? আমিও তো বুঝি না, আমার হাতে একটা হারপিক থাকতেই পারে, তাতে করে তার সম্পর্কটা কি যায় আসে? আপনি কেন রিয়াক্ট করছেন? যথেষ্ট আপনি smart। বলছেন এটা আমি তাকে আমি তো এটা কাজী ওমর আপনি কি ফয়সাল ভাইয়ের হারপিকের জন্য তো বিজ্ঞাপন আনতে পারি। করছেন? আপনি কি হারপিকের বিজ্ঞাপন নিয়ে বসেছি আমরা এখানে? সেটা আমি পরে বলতে পারি, কিন্তু না, আপনার জায়গা থেকে আপনাকে নামটা তাহলে ঠিক রাখলে আমি ব্যাখ্যা দিতে রাখতাম হবে, না। এখনো কেন আপনি হারপিকের বোতলটি কেন নিয়ে এসেছিলেন বলেন তো? আপনি ওই যে বললেন যে হারপিকটা নিয়ে এসেছি ইন্টেনশনাল আরেকজন কি করার জন্য, কিন্তু তার সাথে কেন কিসের আমাকে সম্পর্ক? বলেন না, আপনি বলুন না, আমি তো আনিনি। আপনি তো আগেই ভার্ডিক্ট দিয়ে দিয়েছেন, আপনি ভার্ডিক্ট না দিলে আমি বলতে পারতাম, বাট আপনি তো ভার্ডিক্ট দিয়ে দিয়েছেন। আমার এখানে একটা পানির গ্লাস আছে, আমার এখানে একটা মোবাইল আছে, আপনার সামনে হারপিকের বোতল কেন? এই ব্যাখ্যা আমি দিতাম আপনি যদি ভার্ডিক্ট না দিয়ে দিতেন। আপনি তো বলছেন verdict আপনি দেইনি তো। মডারেটর। না, ইয়েস দিয়েছেন আমি অবশ্যই দিয়েছেন, intentionally- একদম প্রথম থেকেই। নো আমি নো, আপনি প্রথম পানির থেকেই গ্লাস দিয়েছেন। নিয়ে এসেছি সৈয়দ আব্দুল্লাহ, পানি খাবো। আমার এখানে মোবাইল আছে, লাইভে কমেন্ট দেখবো। আপনি হারপিকের বোতল কেন নিয়ে এসেছেন? আপনি ভার্ডিক্টটা আগে কেন দিয়েছিলেন? আপনি আমাকে জিজ্ঞাসা না করে আপনি মনেই করলেন। ভার্ডিক্ট দিয়েছি। ইয়েস, আপনি আবার লাইভটা প্রথম থেকে শুনবেন, দেখবেন আপনি বলছেন যে এটা আমি তাকে অপমান করার জন্য নিয়ে এসেছি, এটা কিন্তু আমি করিনি। এবং আপনি হোস্ট হিসেবে আপনার আরো বায়াসনেস এর প্রবলেম যেটা ছিল, এই জন্য ইউ শুড অ্যাপোলোজাইজ ফর দ্যাট। থ্যাংক ইউ সো ভেরি